সাবজেক্ট থেকে প্রচুর বেশি। চলো প্রথমে আমরা আগে সিলেবাস নিয়ে আলোচনা করবো। দেখো প্রাচীন ইতিহাসকে মূলত আমরা তিন ভাগে পড়বো, প্রায় মানে একটা হচ্ছে তোমাদের সিলেবাসে রয়েছে দুটো, একটা হচ্ছে ভারতের ইতিহাস আর একটা রয়েছে হচ্ছে যেটা হচ্ছে মডার্ন ইন্ডিয়া বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ওকে, তো এনসিয়েন্ট ইন্ডিয়ার প্রথমে হচ্ছে প্রি হিস্টোরি, একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু প্রি হিস্টোরি। ওকে, প্রি হিস্টোরির মধ্যে আমরা বেশ কয়েকটা ভাগে পড়বো, যেমন হচ্ছে প্রি হিস্টোরির মধ্যে আমরা দেখবো যে প্রাচীন প্রস্তর যুগ বা মেসোলিথিক এজ, নিওলিথিক এজ, এই সময়কার সম্পূর্ণ কালচার, এই সময়কার কি কি বৈশিষ্ট্য। দেখো প্রত্যেকটা এত ডেপথে আমরা পড়বো যে প্যালিওলিথিক এজের যে বিভিন্ন ভাগ আছে, ঠিক আছে, আপার প্যালিওলিথিক, সেই ভাগগুলো কিন্তু পড়বো। প্রত্যেকটা বিষয় চ্যালকোলিথিক, আয়রন এজ, এই সমস্ত বিষয় একদম প্রচুর ডেপথে আমরা পড়বো। ওকে, আর একটা কথা বলি, তোমাদের ক্লাসের নোটসটা তোমরা কিভাবে পাবে? ক্লাসের নোটস তোমরা কিন্তু বাংলা এবং ইংরেজি দুটো ভার্সনই পাবে। ওকে, তো অনেকেই সমস্যা হতে পারে যারা বাংলা ভাষায়, সুতরাং দুটো ভাষায় তোমরা কিন্তু পাবে। তো কোনো টেনশন, একদম হাই কোয়ালিটির নোটস পাবে, ঠিক আছে, একদম মেইনস তো কভার হয়ে যাবে একদম নোটস, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এর পরের ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে অনেক বিষয় রয়েছে, যেমন প্রত্যেকটা সিন্ধু থেকে শুরু করে মহেঞ্জোদারো, লোথাল, চানুদারো, কালীবঙ্গান, এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্বন্ধে পড়বো। কিভাবে সিন্ধু সভ্যতার উৎপত্তি হলো। দেখো ইতিহাস এমন একটা বিষয় যেখানে কিন্তু পরপর চ্যাপ্টার ওয়াইজ পড়লে কিন্তু কি হয়, মনে রাখতে একটু সুবিধা হয়, সালগুলো মনে রাখতে খুব সুবিধা হয়। তো যেমন প্রি হিস্টোরি অল্প একটু পড়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ইন্ডাস ভ্যালি পড়বো। নেক্সট হচ্ছে বৈদিক এজ। বৈদিক এজ যার সময়কাল হচ্ছে 1500 থেকে, টোটাল বৈদিক এজের সময়কাল 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এই টোটাল যে সিকোয়েন্সটা, এটা কিন্তু দুটো পার্টে রয়েছে, একটা ঋগ বৈদিক এজ আর একটা হচ্ছে লেটার বৈদিক পিরিয়ড। এই টোটাল বৈদিক পিরিয়ডটা কিন্তু আমরা পড়বো, সেখানে কিভাবে কেমন পলিটি ছিল, কেমন মানে কেমন অর্থনীতি, সমাজ ব্যবস্থা কেমন ছিল, রাজনীতি কেমন ছিল সেই সময়কার, বৈদিক সাহিত্য। দেখো বৈদিক সাহিত্যের আমরা প্রচুর ডিটেলস দেবো, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথবা দেখো সামবেদ মানে শুধু তোমরা এইটুকু অনেকে জানো, সামবেদ মানে মিউজিক, আর সামবেদের কিন্তু অনেক ভাগ পড়তে হবে। ভাগ বলতে ডিটেলসে পড়তে হবে সামবেদ সঙ্গে, সামবেদের কটা স্তোত্র আছে, ঠিক আছে। এতটাই আমরা ডেপথ বলবো যে যেইটুকু তোমাদের নোটসে যা থাকবে এর বাইরে, মানে তুমি যদি একটা সিঙ্গেল বুক ফলো করো, ধরো তুমি ইতিহাসে অনেক ভালো বই আছে, তুমি ধরো কি বলে পুনম দালাল ধাইয়া, ভালো বই পড়তেই পারো। তো পুনম দালাল ধাইয়ার থেকেও কিন্তু আরো বেশি ডেপথে নোটস পাবে, ঠিক আছে। তো এই নোটস নিশ্চয়ই বিভিন্ন বই থেকে কিন্তু কালেক্ট করে নোটস গুলো রেডি করা হয়েছে। ওকে, সুতরাং একদম ইন ডেপথে নোটস পাবে, একদম মেইনস কভার হয়ে যাবে, ঠিক আছে। আর একটা বলে রাখি, সেটা হচ্ছে দেখো ডাব্লিউবিসিএস এর এনসিএন ইন্ডিয়ার গুরুত্ব কিন্তু 2017 সালের আগে খুব ছিল, ঠিক আছে। 17 সালের পর থেকে এনসিএন ইন্ডিয়া বা মেডিভেল ইন্ডিয়ার গুরুত্ব অনেকটাই কমে গেছে। ওকে, মানে 2016, 15, 14 এই ধরনের কোশ্চেন গুলো দেখবে যে প্রাচীন ভারত থেকে কতটা ডেপথ কোশ্চেন এসছে। ওকে, সামনে আসতেও পারে, সুতরাং কোনো চ্যাপ্টারই আমরা স্কিপ করবো না। মানে এখন মডার্ন ইন্ডিয়া থেকে বেশি কোশ্চেন আসছে, তার মানে এই না যে আমরা এনসিএন্ট স্কিপ করবো। মডার্ন ইন্ডিয়াটা আমরা এনসিএন্টটা ভালো করে পড়বো, মডার্নও পড়বো, কারণ সামনে আসতেই পারে, হলো 2024 সালে আসতেই পারে যে এনসিএন্ট থেকে কোশ্চেন বেশি আসতেই পারে বা টাফ আসতেই পারে। ওকে, আর তোমাদের তো সামনে সুবর্ণ সুযোগ, কারণ 2024-25 একসাথে দুটো পড়ে এরকম সুযোগ কিন্তু কখনো বারবার আসে না, ঠিক আছে। ওকে, এর পরের চ্যাপ্টারে পড়বো হচ্ছে আমরা বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম। ওকে, বুদ্ধিজম, জেনিজম পড়বো, এছাড়া আজীবিক সম্প্রদায় সম্বন্ধে পড়বো, কিভাবে বৌদ্ধ ধর্ম উত্থান হলো, জৈন ধর্ম উত্থান, বিভিন্ন বিষয়। এর একাধিক ভাগ রয়েছে, বুদ্ধরা বিভিন্ন ভাগে ভাগ হয়। তোমরা শুধু হিনযান, মহাযান সম্বন্ধে জানো বা শ্বেতাম্বর, দিগম্বর, এই চারটে ভাগ ছাড়া কিন্তু আরো অনেক ভাগ আছে, সমস্ত কিছু একদম ইন ডিটেলসে পড়বেন। ওকে, এছাড়া এরপরে মৌর্য এম্পায়ার যদি বলি, তার আগে আরেকটা বিষয় আসবে, সেটা হচ্ছে 16 মহাজন পদ। ওকে, 16 মহাজন পদ বা ষোড়শ মহাজন পদ। দেখো ষোড়শ মহাজন পদের অঙ্গ, মগধ, কাশী, কৌশল, ব্রিজি, মল্ল, এরকম 16টা কিন্তু মহাজন পদ ছিল, সেগুলো সম্বন্ধে দেখবো। তার সঙ্গে আমরা পড়বো হচ্ছে রাইস অফ মগধ। ওকে, রাইস অফ মগধ, কিভাবে মগধের উত্থান হলো। মগধের 3টে বংশ ছিল, হারিয়াঙ্কা ডাইনেস্টি, শিশুনাগা ডাইনেস্টি, নান্দা ডাইনেস্টি, এই সমস্ত বংশ সম্বন্ধে পড়বো। এদের সম্বন্ধে একদম যেমন বিম্বিসার সম্বন্ধে, দেখবে তোমরা বিম্বিসার সম্বন্ধে বইতে বিভিন্ন বুকসে খুব একটা নলেজ পাবে না, কিন্তু বিম্বিসার সম্বন্ধে আমরা এমন ডেপথে পড়বো যাতে এর বাইরে কিছু নেই একদম, মানে এর বাইরে বিম্বিসার সম্বন্ধে তথ্য নেই, এভাবে পড়বো আমরা, ঠিক আছে।
মৌরিয়ান পিরিয়ড আমাদের পড়তে হবে কিভাবে নন্দ বংশকে শেষ করে মৌর্যরা ক্ষমতায় আসলো, কিভাবে তাদের সাম্রাজ্য বিস্তার করলো, সমগ্র ভারতবর্ষে তাদের আধিপত্য বিস্তার কিভাবে করলো। এবং মৌর্য বংশ হচ্ছে ভারতের প্রথম বংশ যারা হচ্ছে সারা ভারতবর্ষে নিজেদের আধিপত্যকে বিস্তার করেছিল। একদম উত্তর পশ্চিমে হিন্দুকুশ পর্বতমালা থেকে দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে হচ্ছে পশ্চিমে বেলুচিস্তান থেকে পূর্বে হচ্ছে বঙ্গোপসাগর পর্যন্ত সম্পূর্ণ কিন্তু এই মৌর্যদের সাম্রাজ্যের অধীনে ছিল। ঠিক আছে, সেই সমগ্র বিষয় পড়বো। আর সাউথ ইন্ডিয়ার তামিলনাড়ু পর্যন্ত তাদের বিস্তার ছিল, এগুলো পড়তে হবে আমাদের। ওকে, এরপরে অশোকের যে বিভিন্ন শিলালিপি, অশোকের তো একাধিক শিলালিপি আছে, সেই সমগ্র শিলালিপি আমাদের পড়তে হবে, কারণ প্রচুর কোশ্চেন আসে পরীক্ষায়। ওকে, নেক্সট হচ্ছে পোস্ট মৌরিয়ান পিরিয়ড। এই মৌর্য বংশ এতদিন ভালো করে রাজত্ব করলো, এরপরে কিভাবে মৌর্য বংশটা শেষ হলো। এবং পোস্ট মৌরিয়ান পিরিয়ডে আমরা দেখবো যে পুষ্যমিত্র শুঙ্গ একজন সেনাপতি হয়ে কিভাবে বৃহদ্রথকে হত্যা করে পরবর্তী মৌর্য বংশ মৌর্য যুগের পরবর্তীকালে কিভাবে শুঙ্গ বংশ স্থাপন করলো। এবং এরপরে দেখা যায় একটা পিরিয়ড, তো ব্যাপারটা দেখো, তো মৌর্য যুগে কি হয়েছিল যে সারা ভারতবর্ষকে তারা একটা সাম্রাজ্য অধীনে এনেছিল, কিন্তু মৌর্যদের পরবর্তীকালে কি হয়, ভারতবর্ষ একদম খণ্ড বিখণ্ড হয়ে যায়। কিরকম, পূর্ব ভারত মানে বিহার, পাটলিপুত্র এই সমস্ত জায়গায় থাকে শুঙ্গরা, উড়িষ্যায় থাকে হচ্ছে কলিঙ্গরা, আবার সাউথ ইন্ডিয়াতে সাতবাহন, তারপরে আবার একাধিক বিদেশিরা এই সময় ভারতবর্ষে আক্রমণ করে, ইন্দো গ্রিক, শক, পার্সিয়ান, কুষাণ, পল্লবা, একাধিক বিদেশিরা ভারতবর্ষে আক্রমণ করে। তো এই সময়কালটা একটা ডার্কেস্ট পিরিয়ড বলতে পারি আমরা। ঠিক আছে, এই বিষয়গুলো পড়তে হবে। তারপরে আবার একটা গোল্ডেন পিরিয়ড আছে, মানে এই যে মানে এই এজটা পুরো একটা ডার্কেস্ট পিরিয়ড বলতে পারি, এক্সেপ্ট কুষাণ এজ ছাড়া মোটামুটি পুরোটাই অতটা ঠিকঠাক ছিল না। ওকে, এরপরে গুপ্ত এদের কিন্তু আবার একটা একতা সৃষ্টি হয়। গুপ্তরা কি করে, সারা ভারতবর্ষকে আবার মৌর্যদের মতন একই একটা সাম্রাজ্যের অধীনে আনে। উল্লেখযোগ্য সম্রাট সমুদ্রগুপ্ত, যিনি উত্তর ভারতে 9টি রাজ্য জয় করেন, দক্ষিণ ভারতে 12টি রাজ্য জয় করেন, আটবিক রাজ্য জয় করেন, বহু জায়গা জয় করেন। ওকে, তারপরে হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, এরা বহু শক্তিশালী শাসক ছিলেন। যেমন হুন আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেন, শক আক্রমণ থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারতকে রক্ষা করেন। তো এদের সম্বন্ধে আমাদের ডিটেলসে পড়তে হবে, শুধু এদের রাজাদের সম্বন্ধে। আমরা এদের গুপ্তযুগকে কিন্তু গোল্ডেন পিরিয়ড বলা হয় বা সুবর্ণ যুগ বলা হয়। আমরা গুপ্তযুগে আর্ট পড়বো, সায়েন্স পড়বো, সাহিত্য সম্বন্ধে পড়বো আমরা। ঠিক আছে, তারপরে পোস্ট গুপ্ত পিরিয়ডে আমরা পড়বো হচ্ছে কিভাবে হর্ষাঙ্গ বলছি, হর্ষবর্ধনের পুষ্যবতী বংশ কিভাবে এরপরে পরে সাম্রাজ্য বিস্তার করলো, রাষ্ট্রকূট, পাল, তারপরে হচ্ছে প্রতিহার, চালুক্য, পল্লবা। ঠিক আছে, এই সমস্ত পড়তে হবে। বা টেম্পল আর্কিটেকচার, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আর্ট অ্যান্ড কালচারের মধ্যে পড়বে, যেটা কিন্তু ইতিহাসের একটা পার্ট। ওকে, চোলদের সম্বন্ধে পড়তে হবে। এবং এই সময় আবার আসবে এরপরের পিরিয়ড হচ্ছে মেডিভিয়াল ইন্ডিয়া, যেখানে দেখবো হচ্ছে আরবরা কিভাবে ভারতবর্ষে আক্রমণ করলো, এবং তারপরে কিভাবে শুরু হলো দিল্লির সুলতানি সাম্রাজ্য, স্লেভ ডাইনেস্টি, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, এদের সম্বন্ধে পড়তে হবে। তাদের প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল, ইকোনমি কেমন ছিল, সোসাইটি কেমন ছিল, এগুলো পড়তে হবে। নেক্সট হচ্ছে ভক্তি সুফি মুভমেন্ট। এবং এরপরে আরেকটা চ্যাপ্টার আসবে এখানে, যেটা হচ্ছে পোস্ট সুলতানের পিরিয়ড, যেখানে আমরা কি দেখবো, যেখানে দেখবো হচ্ছে বিভিন্ন এই যে যেমন বেঙ্গল সুলতানেট, এটা কিন্তু মূলত সুলতানি যুগের পরবর্তীকালে। ঠিক আছে, বাংলায় তো অনেকগুলো বংশ সৃষ্টি হয়েছিল বাংলায় দিল্লি সুলতানির সময়কালে। যেমন হচ্ছে বাংলায় ছিল ওই বাংলার সুলতানি যুগে অনেকগুলো বংশ আসে, যেমন রাজা ভীম ছিল। ঠিক আছে, অনেকগুলো বংশ আসে, তো তাদের সঙ্গে পড়তে হবে। তারপরে আবার হচ্ছে মোগল যুগে বাবর থেকে শুরু করে সমস্ত বিষয় একদম ডিক্লাইন অফ মোগলে, যেখানে পরবর্তী মোগলদের সঙ্গে জানতে হবে, মোগলদের আর্ট এন্ড আর্কিটেকচার সঙ্গে পড়বো। এখন মূলত একটু মেডিকেল ইন্ডিয়া থেকে কম কোশ্চেন আসে, বাট ফিউচারে আসতেই পারে আবার। ঠিক আছে, অন্যান্য বিজয়নগর সাম্রাজ্য, মারাঠা সাম্রাজ্য, মারাঠাদের একটা হিউজ একটা চ্যাপ্টার। ঠিক আছে, এই মারাঠাদের সম্বন্ধে, মারাঠা পেশোয়া, মারাঠাদের অ্যাডমিনিস্ট্রেশন, শিবাজির প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল, তৎকালীন সময় রাজপুতরা কিরকম ছিল। দেখো, রাজপুতদের সম্বন্ধে খুব একটা কিন্তু তোমরা অনেকেই পড়ো না, কিন্তু পড়তে হবে। রাজপুতদের কিন্তু অনেকগুলো বংশ ছিল, আজমির থেকে শুরু করে মারোয়ারা যা যা ছিল, এদের অনেক বংশ ছিল, এদের সম্বন্ধে কিন্তু অনেক কোশ্চেন আসতে পারে। ওকে, তো সেগুলো পড়তে হবে আমরা। তারপর হচ্ছে মডার্ন ইন্ডিয়া। দেখো, মডার্ন ইন্ডিয়া থেকে সব থেকে বেশি কোশ্চেন এখান থেকে আসে, এটা তো নিঃসন্দেহে বর্তমানে আসছে। ঠিক আছে, এই পার্টটা সব থেকে ভালো করে করতে হবে, মডার্ন ইন্ডিয়া। ওকে, মডার্ন ইন্ডিয়া প্রথমে আমরা দেখবো অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান।
দেখো, মনে করা হয় যে ঔরঙ্গজেবের মৃত্যুর পরে, ঠিক আছে, ঔরঙ্গজেবের মৃত্যুর পরে এবং ঔরঙ্গজেবের মৃত্যুর পরে এবং মুঘল যুগের, সরি মানে আধুনিক যুগের সূচনা হয়, এটা মনে করা হয়। আবার কোনো কোনো ঐতিহাসিক মনে করেন যে ইউরোপীয় যখন ভারতবর্ষ আক্রমণ করছে সেই সময় থেকে ভারতবর্ষে আধুনিক যুগের সূচনা হচ্ছে। তো এটা একটা বিতর্কিত বিষয়। তো আমরা মেনলি মডার্ন ইন্ডিয়ার পূর্ব হচ্ছে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান থেকে, যেখানে বিভিন্ন বিদেশি কোম্পানি পর্তুগিজ থেকে শুরু করে ডাচ, ইংলিশ, ফ্রেঞ্চ এরা ব্যবসার উদ্দেশ্যে ভারতবর্ষে আসে। তারা কিন্তু এখানে এসে বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষে তারা জড়িয়ে পড়ে, সেই সম্পর্কিত বিষয়ে পড়তে হবে। যেমন হচ্ছে পর্তুগিজদের বিভিন্ন আলবুকাক, আলমিডা এদের সম্বন্ধে পড়তে হবে। ওকে, নেক্সট হচ্ছে ব্রিটিশ প্রশাসনিক ব্যবস্থায়। তারপরে দেখো এই সময় কিন্তু আরো কয়েকটা বিষয় আছে, অ্যাংলো মাইসোর ওয়ার, অ্যাংলো মারাঠা ওয়ার, অ্যাংলো শিখ ওয়ার। যেমন মারাঠারা কিন্তু বহুদিন ব্রিটিশদের সঙ্গে তারা অনেক লড়াই হয়েছিল, ঠিক আছে। এই অ্যাংলো মাইসোর ওয়ারে কিন্তু আমরা পড়বো, যেখানে টিপু সুলতান, হায়দার আলীর সঙ্গে পড়বো। অ্যাংলো শিখ ওয়ারে রঞ্জিত সিং। ওকে, এছাড়া কিন্তু আমরা রাইস অফ শিখ এম্পায়ারে পড়তে হবে, যেখানে যত শিখ গুরু হয়, 10টা শিখ গুরু হয়, তাদের সম্বন্ধে পড়তে হবে আমাদের। ব্রিটিশ রুল এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে আমরা দেখবো গভর্নর জেনারেল, একদম রবার্ট ক্লাইভ থেকে শুরু করে লর্ড মাউন্টব্যাটেন পর্যন্ত যত গভর্নর জেনারেল ছিল, এটাকে আমরা কিন্তু দুটো পার্টে একদম ভালো করে পড়বো। তাদের সম্বন্ধে একদম ইন ডিটেলসে পড়বো প্রত্যেকটা গভর্নর। যদি এই চ্যাপ্টারটা কেউ ভালো করে করতে পারে, ভালো করে শুনবে কথাটা, এই চ্যাপ্টারটা যদি কেউ ভালো করে করতে পারে, তার মডার্ন ইন্ডিয়ার কিন্তু অনেকটাই ধারণা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। কারণ মডার্ন ইন্ডিয়া তো শুরু হচ্ছে ব্রিটিশদের দিয়ে। তো ব্রিটিশদের কোন কোন শাসক কোন কোন আইন এনেছেন, ওকে, সেগুলো সম্বন্ধে জানলে কিন্তু ইতিহাসে একটা ওভারঅল ধারণা হয়ে যাবে। সাপোজ যদি তুমি জানো যে রাওলাট আইন যখন চালু হয় তখন ভারতের ভাইসরা কে ছিল, সেটা জানলে কিন্তু ওই সম্পর্কিত ধারণাগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে, সেটা পড়তে হবে। এছাড়া ব্রিটিশদের বিভিন্ন নীতি, পার্মানেন্ট সেটেলমেন্ট, রায়দরি সিস্টেম, মালওয়ারি সিস্টেম, ড্রেন অফ ওয়েলথ পড়তে হবে। মানে কিভাবে ব্রিটিশরা ভারতের সম্পদ থেকে ইংল্যান্ডে পাচার করছে, সম্পদের নির্গমন তত্ত্ব। এছাড়া এরপরে দেখবো যে এই সময় কিন্তু ভারতবর্ষে আবার ছিল কিরকম বিভিন্ন কুসংস্কার ভারতবর্ষে সম্পূর্ণ ছেয়ে গেছিল। সেই কুসংস্কার থেকে আধুনিকতার দিকে কিভাবে আমরা আস্তে আস্তে এগোই, এবং তার প্রথম আধুনিকতার ছোঁয়া পাওয়া যায় কিন্তু রাজা রামমোহন রায়। তাই রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়। রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, আর্য সমাজ, ব্রহ্ম সমাজ, আরো একাধিক বিষয় রয়েছে, ইয়ং বেঙ্গল রয়েছে। তারপরে হচ্ছে জ্যোতিবা ফুলে, সৈয়দ আহমেদ খানের আলিগড় আন্দোলন রয়েছে, সেগুলো সম্বন্ধে আমরা কিন্তু পড়বো এই চ্যাপ্টার, সোশ্যাল এন্ড রিলিজিয়াস মুভমেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। নেক্সট হচ্ছে রিভল্ট 1857 যে রিভল্ট হয়েছে সেগুলো সম্বন্ধে পড়তে হবে, কি কারণ, কি কি ব্যাখ্যা, কি কি ফলাফল কি। ওকে, এছাড়া হচ্ছে প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন, এই যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমরা যারা 2023 সালের WBCS প্রিলিমস এর কোশ্চেনটা একটু খুলে সবাই দেখবে বাড়িতে, দেখবে প্রায় 3 থেকে 4টে কোশ্চেন, 3টে থেকে 4টে কোশ্চেন এই চ্যাপ্টার থেকে এসেছে। সেটা হচ্ছে আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই চ্যাপ্টার থেকে 3টে থেকে 4টে কোশ্চেন, প্রত্যেকটাই খুব ডেপথে কোশ্চেন আছে। কিরকম, একটা এক্সাম্পল দিই। যেমন এসছে, আমার কাছে এই মুহূর্তে হাতে কোশ্চেনটা নেই, আমি বলতাম যে কি কোশ্চেনটা ছিল। কোশ্চেনটা ছিল যে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন সম্বন্ধে কোন তথ্যটি সঠিক নয়। কি বললাম ভালো করে শোনো, জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন সম্বন্ধে কোন তথ্যটি সঠিক নয়, এই কোশ্চেনটা এসছে। এবার এই কোশ্চেনের যে অপশন গুলো ছিল, তুমি সেই অপশন গুলো সম্বন্ধে তুমি ভালো ভালো বই পড়ো না, সোনালী বান্সাল পড়ো, স্পেকট্রাম পড়ো, কোথাও এই যে অ্যান্সারটা তুমি পাবে না, ঠিক আছে। সোনালী বান্সাল বললাম, মডার্ন ইন্ডিয়ার বা স্পেকট্রাম বললাম, সেগুলো আইএস এর বই। এই বইগুলো থেকে আইএনসির চ্যাপ্টারটা পড়লেও তুমি কিন্তু কোনো তথ্য ভালো করে পাবে না যে জাতীয় কংগ্রেসের সেকেন্ড সেশনে কি কি হয়েছিল। ওকে, জাস্ট সামান্য তথ্য পেতে পারো, কতজন ছিল, কতজন যোগদান করেছেন, বাট এই সম্বন্ধে ভালো করে পড়তে হবে যে সেকেন্ড সেশনে যে অভ্যর্থনা কমিটি, ঠিক আছে, কোশ্চেন ছিল পরীক্ষা, যে অভ্যর্থনা কমিটির সভাপতি কে ছিলেন, রাজেন্দ্রলাল মুখোপাধ্যায় নামে একজন ব্যক্তি ছিলেন অভ্যর্থনা কমিটির সভাপতি। ওকে, সেটা কিন্তু কোনো বইতে তুমি পাবে না। তো এটাই অপশনে ছিল যে নিচের কোনটি সঠিক নয়। তারপরে আবার কোশ্চেন অপশনে ছিল যে কি বলে ওটাকে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, সেটা আইএনসির সঙ্গে একত্রিত হয়ে যায় সেকেন্ড সম্মেলনে। তো এই সম্পর্কিত অপশনে ছিল এগুলো। সুতরাং একদম হালকাভাবে নিলে হবে না, খুব ভালো করে পড়তে হবে। এবার শুধু একটা বই কিনে নিলাম, বই কিনে থেকে পড়লাম তো নাও তুমি পেতে পারো, এখানে বিভিন্ন বই তো পড়াও সম্ভব না, তাই না।
এই কারণে বলা হয় যে একটা বই পড়া ভালো। তো কিন্তু বর্তমানে তোমাকে যা কোশ্চেনের যা লেভেল, সেই জন্য কিন্তু একটু তোমাকে ভালো করে পড়তে হবে। তো এর সঙ্গে কিন্তু এর আগে একটা চ্যাপ্টার আসবে প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন। প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন যেখানে কিন্তু আমরা ল্যান্ড হোল্ডার সোসাইটি, মানে জমিদার সভা, তারপরে হচ্ছে বিভিন্ন ভারত সভা, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, এদের সম্বন্ধে পড়তে হবে। তারপরে আসবে হচ্ছে আইএনসি আসবে। ওকে, তারপরে মডারেট ফেজ দেখবো আমরা, এক্সট্রিমিস্ট ফেজ দেখবো, মানে নরমপন্থী মুভমেন্ট, চরমপন্থী মুভমেন্ট করতে হবে। বিভিন্ন বিভিন্ন হচ্ছে বিপ্লবী আন্দোলন, ঠিক আছে, বিভিন্ন বিপ্লবী আন্দোলন যেগুলো হয়েছে, তো সেই সম্পর্কিত বিপ্লবী আন্দোলন, যেটা কিছু কিছু বিপ্লবী আন্দোলন যেটা প্রথম বিশ্বযুদ্ধের আগে হয়েছে, কিছু প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে হয়েছে, সেগুলো সম্বন্ধে পড়তে হবে। হোম রুল মুভমেন্ট, গান্ধী এরার মধ্যে কিন্তু টোটাল চ্যাপ্টার চলে আসবে, নন কোঅপারেশন, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, হোয়াইট মুভমেন্ট, তারপরে গান্ধীজি আরো বিভিন্ন গান্ধীজির জীবন, গান্ধীজির সম্বন্ধে কিন্তু গান্ধীজির ব্যক্তিগত জীবন পড়তে হবে। যেমন একটা কোশ্চেন পরীক্ষা এসেছে যে গান্ধীজি সারা জীবনের সেক্রেটারি কে ছিল, গান্ধীজির সারা জীবনের সচিব কে ছিল, সেটা হচ্ছে মহাদেব দেশাই, গান্ধীজি সারা জীবনের সচিব, মানে গান্ধী যতদিন ছিলেন ততদিন তার সচিব ছিল ব্যক্তিগত মহাদেব দেশাই। আর মহাদেব দেশাই কিন্তু শুধুমাত্র একটা সচিব বললে হবে না, তার সম্বন্ধে আরো পড়তে হবে। যেমন হচ্ছে ধরো গান্ধীজির যে আত্মজীবনীর নাম কি, সেটা হচ্ছে ওই গান্ধীজি আত্মজীবনীর, সেটা হচ্ছে ওই কি নাম, সোজা গ্রন্থের নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। ওই গান্ধীজি আত্মজীবনীর, সেই আত্মজীবনীটা গান্ধীজি কোন ভাষায় লিখেছিলেন, সেই যেটা হচ্ছে তিনি গুজরাটি ভাষায় লিখেছিলেন। সেই এই গুজরাটির ভাষায় যে বইটা, এটাকে ইংরেজি থেকে ট্রান্সলেট করেছে, এটা কিন্তু পরীক্ষা কোশ্চেন এসেছে। ওকে, ঠিক আছে। গান্ধীজি আত্মজীবনী হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, ঠিক আছে, গান্ধীর আত্মজীবনী মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এই গ্রন্থটা গান্ধীজি গুজরাটি ভাষায় লিখেছিলেন, সেটাকে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করে তার সচিব মহাদেব দেশাই। এগুলো পড়তে হবে। ওকে, ইন্ডিয়ান ন্যাশনাল আইএন এর সম্বন্ধে পড়তে হবে, যেটা হচ্ছে বিভিন্ন আজাদিন ফৌজ, তারপরে তারপর আমরা এর সঙ্গে আবার পড়বো হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন যা হলো, এই সম্পর্কিত বিভিন্ন বিষয়, মানে এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের এই চ্যাপ্টারটাতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, যদি প্রিলিমসে যদি 50টা কোশ্চেন আসে, তার মধ্যে বলতে পারো 30+ কোশ্চেন কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে থাকে, 30+ কোশ্চেন, ঠিক আছে। সুতরাং কতটা ইম্পর্টেন্ট। আর মেন্সেও তো 60 থেকে 70% কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মানে আসছে রিসেন্টলি 2017 পর থেকে, 18, 19, 20 যেগুলো হয় এখান থেকে কিন্তু এই আইএনএম থেকে বেশি কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে। এটা শুধু ডাব্লিউবিসিএস না, রিসেন্টলি সব পরীক্ষা, সেন্ট্রাল হোক স্টেট, সব পরীক্ষা দেখছি আইএনএম থেকে বেশি কোশ্চেন দিচ্ছে। ওকে, তো এবার যদি সংক্ষেপে আমরা একটা সিলেবাসটা বলি, এই যে সংক্ষেপে বিভিন্ন সিলেবাস রয়েছে, তোমরা একটু দেখে নেবে, সিলেবাসের পিডিএফ তোমরা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভালো করে দেখে নেবে। ওকে, চলো এবার আজকে আমরা একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার করি। ওকে, আশা করছি তোমাদের সিলেবাস সম্বন্ধে ধারণা ক্লিয়ার। এরপরে একটা ইম্পর্টেন্ট, চলো ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার দিয়ে শুরু করি। তো আজকের তোমাদের প্রথম একটা চ্যাপ্টার শুরু করেছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। দেখো প্রথমে চ্যাপ্টারটা কিভাবে পড়বো, চ্যাপ্টারটা সম্বন্ধে আমরা একদম ইন ডেপথে পড়বো, হয়তো আজকে একটা ক্লাসে পুরোটা সম্ভাবনা করা। আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়বো, তারপরে ইন্ডাস ভ্যালি থেকে কি কি এমসিকিউ আসতে পারে, ঠিক আছে, সোজা সোজা এমসিকিউ পড়বো, একটা এমসিকিউ আসতে পারে সেটা আলোচনা করবো, ঠিক আছে। চলো শুরু করছি। ওকে, চলো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। তো ইন্ডাস ভ্যালি পড়ার আগে আমরা একটু যদি প্রি হিস্টোরি একটু টাচ নিয়ে নিই। দেখো প্রি হিস্টোরি কিন্তু আলাদা একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করবো না, সেখানে প্রাচীন বস্তু মধ্যবস্তু সেই চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা হবে না, ঠিক আছে, সেটা আমরা ব্যাচে করবো। তো আমরা আজকে ইন্ডাস ভ্যালিকে পড়ার জন্য আমরা আগের একটু টাচ নেবো। কি টাচ নেবো সেটা হচ্ছে, দেখো স্টোন এজকে 3 ভাগে ভাগ করা যায়, প্রাচীন প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ, নিওলিথিক এজ। ওকে, সেই নিওলিথিক এজের সব থেকে গুরুত্বপূর্ণ সভ্যতা সেটা হচ্ছে মেহেরগড়।
ওকে, আমি কিন্তু বাংলায় লিখছি, কিন্তু তোমরা নোটস বাংলা ইংরেজি দুটো ভাষাতেই পাবে। নোটস অনেকেরই সমস্যা হতে পারে বাংলা, তারা ইংরেজি দুটো নোটসই পাবে, কোনো চিন্তা নেই, নোটস নিয়ে কোনো চিন্তা নেই, নোটস পেয়ে যাবে তোমরা। ওকে, তো মেহেরগড় সভ্যতা দেখো, মেহেরগড় সভ্যতার সময়কালটা কত? মেহেরগড় সভ্যতার সময়কাল 7,000 থেকে 2,500 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে মেহেরগড় সভ্যতার সময়কাল। বিসিই ফুল ফর্ম হচ্ছে বিফোর কমন এরা, বিফোর কমন এরা। ওকে, বিসিই মেহেরগড় সভ্যতা। এবার মেহেরগড় সভ্যতার কথা আমি কেন বলছি দেখো, সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতার আবিষ্কার তোমরা মোটামুটি সবাই একটু জানা যে সিন্ধু সভ্যতা 1921 সালে আবিষ্কার হয়। ওকে, এটা মোটামুটি সবারই জানা, দয়ারাম সাহানি 1921 সালে এই সভ্যতার আবিষ্কার করে। দেখো ভালো করে একটু শুনে নেবে। তো এবার সিন্ধু সভ্যতা আবিষ্কার হওয়ার আগে কিছু কিছু ঐতিহাসিকেরা, মানে বিদেশি ঐতিহাসিকেরা, ফরেন হিস্টোরিয়ানরা, তারা তারা বলতেন যে ভারতবাসীর নিজস্ব কোনো সভ্যতা নেই। ভালো করে শুনবে কি বললাম, ভারতবাসীর নিজস্ব কোনো সভ্যতা নেই। আরিয়ানরা মানে আর্যরা বিদেশ থেকে ভারতবর্ষে এসে এখানে তারা সভ্যতা স্থাপন করেছেন, এই ধারণা দিয়েছিলেন। ঠিক আছে, সিন্ধু সভ্যতা আবিষ্কার আগে। কিন্তু 1921 সালে যখন সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়, তখন এটা প্রমাণিত হয় যে ভারতের প্রাচীনতম সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। ওকে, তখন এটা বলেন, তখন এটা ভারতীয় ঐতিহাসিকরা বলেন যে ভারতের প্রাচীন সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। কিন্তু সেই সময়ও তারা যুক্তি দেখান যে সিন্ধু সভ্যতা ভারতবাসী নিজস্ব কোনো সভ্যতা নয়, সুমের এবং মেসোপটেমিয়া থেকে মানুষ এসে এখানে, সুমের ও মেসোপটেমিয়া থেকে কিছু মানুষ এসে এখানে সভ্যতা স্থাপন করেছে, ভারতবাসী নিজস্ব কোনো সভ্যতা স্থাপন নেই। ওকে, এবার এর যুক্তিটা, মানে এই কথাটা কখন খণ্ডন করা যায়? যখন 1974 সালে জা ফ্রাসোয়া জারিজ এবং রিচার্ড মিডো মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন, তখন কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয় যে ভারতবাসীর প্রাচীনতম সভ্যতা মনে করা হয় মেহেরগড় সভ্যতা, এবং মেহেরগড় সভ্যতা হচ্ছে ভারতের প্রাচীন সভ্যতা। এটা হচ্ছে একটা গ্রামীণ সভ্যতা ছিল। তো মেহেরগড় সভ্যতায় ধীরে ধীরে হরপ্পা সভ্যতায় পরিণত। কি বললাম, মেহেরগড় সভ্যতা ধীরে ধীরে হরপ্পা সভ্যতায় পরিণত। ওকে, সুতরাং হরপ্পা সভ্যতা আলাদা কোনো সভ্যতা না, মেহেরগড় সভ্যতাটাই পরবর্তীকালে এই হরপ্পা সভ্যতায় পরিণত হয়েছে। মেহেরগড় সভ্যতা কোথায় রয়েছে? এটা রয়েছে পাকিস্তানের, পাকিস্তানের বেলুচিস্তানে বোলান নদীর কাছে। ওকে, যদি পুরো এক্সাক্ট আমি জায়গাটা বলি, পাকিস্তানের বেলুচিস্তানে কোয়েটা শহর থেকে, কোয়েটা শহর থেকে 150 কিলোমিটার দূরে কাচ্চি সমভূমিতে মেহেরগড় অবস্থিত। ওকে, এবার মেহেরগড় একটা গ্রামীণ সভ্যতা ছিল, আর হরপ্পা হচ্ছে নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। এবার দেখো, যে কোনো শহর কিন্তু একা একা সৃষ্টি হয় না, গ্রাম থেকে কিন্তু শহর হয়। তো মেহেরগড় ছিল গ্রামীণ সভ্যতা, মেহেরগড়টাই ধীরে ধীরে একটা শহর কেন্দ্রিক সভ্যতা, যেটা হরপ্পা সভ্যতা পরিণত। ওকে, তো এটা আরো এক্সাক্ট প্রমাণ আমি একটু পরে দেবো। ঠিক আছে, জাস্ট সালটা একটু দেখে রাখো, 7,000 থেকে 2,500 খ্রিস্ট, এই সালটা মনে রাখো, এরপরে আমি ডিটেলসে বলছি। ওকে, তো প্রথমে আমরা সিন্ধু সভ্যতা সম্বন্ধে জানার আগে আহ এখানকার আমরা আগে এর ভৌগোলিক বিস্তারটা দেখে নেবো, সিন্ধু সভ্যতার ভৌগোলিক বিস্তার। ওকে, তোমরা এটাও সবাই জানেন সিন্ধু সভ্যতা বর্তমানে পাকিস্তানে রয়েছে, মানে পাকিস্তান বলতে ভারতবর্ষও রয়েছে। মানে এর এক্সাক্ট যে সীমানাটা বলি, এক্সাক্ট সীমানা যদি বলি, তাহলে সিন্ধু সভ্যতার একদম উত্তরে আছে কি? উত্তরে আছে মান্ডা। কি আছে উত্তরে? মান্ডা। কোথায় রয়েছে? জম্মু কাশ্মীরে আছে সিন্ধু সভ্যতার মান্ডা। কোন নদীর তীরে আছে? চেনাব নদীর তীরে আছে মান্ডা। ওকে, সিন্ধু সভ্যতার পূর্বে কি আছে? পূর্বে আছে আলমগীরপুর, পূর্বে আছে আলমগীরপুর। কোথায় আছে এটা? উত্তরপ্রদেশে আছে। কোন নদীর তীরে আছে? এটা হচ্ছে হিন্দন। ওকে, এটা উত্তরপ্রদেশের হিন্দন নদীর তীরে রয়েছে, হিন্দন নদীর তীরে রয়েছে। ওকে, দক্ষিণে আছে কি? দাইমাবাদ। দক্ষিণে আছে দাইমাবাদ। ওকে, কোথায় আছে? মহারাষ্ট্রে রয়েছে। কোন নদীর তীরে আছে? প্রভারা। ওকে, প্রভারা নদীর তীরে রয়েছে, প্রভারা নদীর তীরে আছে। ওকে, পশ্চিমে কি আছে? পশ্চিমে রয়েছে সুক্তা জিন্দোর। সুক্তা জিন্দোর কোথায় আছে? এটা এটা রয়েছে
বেলুচিস্তানে আছে বা বালুচিস্তানে আছে এটা, ওকে, বালুচিস্তানে আছে। এটা কোন নদী, এটা রয়েছে কোন নদী, এটা রয়েছে দাক্স নদীর তীরে অবস্থিত, ওকে, দাক্স নদীর তীরে অবস্থিত। তো আমরা হরপ্পা সভ্যতার আমরা ভৌগোলিক বিবরণটা দেখলাম যে হরপ্পা সভ্যতার একদম উত্তরতম প্রান্ত হচ্ছে মান্ডা, দক্ষিণতম প্রান্ত হচ্ছে দাইমাবাদ, পশ্চিমতম বেলুচিস্তান, পূর্বতম হচ্ছে উত্তরপ্রদেশে আলমগীরপুর। এইভাবে টোটাল আমরা হরপ্পা সভ্যতাকে আমরা বোঝার চেষ্টা করলাম, ওকে। এরপরে আমরা দেখব যে হরপ্পা সভ্যতার সময়কালটা দেখব, ওকে। দেখো হরপ্পা সভ্যতার সময়কালটা আইভিসি বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এটাকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রি হরপ্পা, একটা হচ্ছে প্রি হরপ্পা, আর একটা হচ্ছে ম্যাচিওর হরপ্পা, আর একটা হচ্ছে লেট হরপ্পা। ওকে, প্রি হরপ্পা, ম্যাচিওর হরপ্পা, লেট হরপ্পা, ওকে, 3 ভাগে আমরা এটাকে ভাগ করতে পারি। সিন্ধু সভ্যতার টোটাল সময়কালটা কত? সিন্ধু সভ্যতার টোটাল সময়কাল হচ্ছে 3300 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে সিন্ধু সভ্যতার টোটাল সময়কাল। এটাকে 3 ভাগে ভাগ করতে পারি। প্রি হরপ্পার সময়কাল হচ্ছে 3300 থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দ, ম্যাচো হরপ্পার সময়কাল 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ, লেট হরপ্পার সময়কাল 1900 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে লেট হরপ্পার সময়কাল, ওকে। টোটাল 3 ভাগে আমরা ভাগ করতে পারি হরপ্পাকে, প্রি হরপ্পা, ম্যাচুর হরপ্পা, লেট হরপ্পা, ওকে। এবার দেখো একটু আমরা একটু আগে বলেছিলাম যে মেহেরগড় সভ্যতার হরপ্পায় পরিণত হয়, মেহেরগড়ের সময়কালে দেখো 7000 থেকে 2500, আর প্রি হরপ্পার সময়কাল 3300 থেকে 2600। দেখো এবার বলা হয় যে এই যে প্রি হরপ্পা মানে কি, প্রি হরপ্পা মানে তার আগে শুনে নাও, হরপ্পা শব্দটি যখন তোমরা শোনো তোমাদের মাথায় অবশ্যই আসে যে হরপ্পা মানে উন্নত রাস্তাঘাট ছিল, নগর কেন্দ্রিক সভ্যতা ছিল, উন্নত ড্রেনেজ সিস্টেম ছিল, সমস্ত কিছু উন্নত ছিল। তাই ওই উন্নতটা কিন্তু রাতারাতি কখনো পসিবল হয়নি, ঠিক আছে। তো মেহেরগড়টা ছিল একটা গ্রামীণ সভ্যতা, এবং মেহেরগড় সভ্যতা ধীরে ধীরে হরপ্পা সভ্যতায় পরিণত হয়, এবং এটা বহু জায়গায় ছড়িয়ে পড়ে আস্তে আস্তে, ভারত পাকিস্তানের বহু জায়গায়, ভারতবর্ষে বহু জায়গায়, ঠিক আছে। ভারতে কিন্তু বর্তমানে বেশি রয়েছে হরপ্পা সভ্যতার জায়গায়, গুজরাট রাজস্থানে প্রচুর পরিমাণে রয়েছে, গুজরাট রাজস্থান পাঞ্জাব এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে এই সিন্ধু সভ্যতা ছড়িয়ে গেছে, ওকে। তো এবার এই যে মেহেরগড় সভ্যতা দেখো এই 2500 খ্রিস্টপূর্বাব্দ, আর প্রি হরপ্পার সময়কাল এই সময়কাল। সুতরাং বলা হয় যে হরপ্পা সভ্যতা আলাদা কোনো সভ্যতা না, মেহেরগড়টাই ধীরে ধীরে হরপ্পায় পরিণত হয়, ওকে। এবং মেহেরগড় ছিল গ্রামীণ সভ্যতা, আর হরপ্পা হচ্ছে শহর কেন্দ্রিক সভ্যতা, মেহেরগড়টা আস্তে আস্তে হরপ্পা সভ্যতায় পরিণত হয়, ওকে। আর প্রি হরপ্পা কি হয়? প্রি হরপ্পায় হরপ্পা সভ্যতার জাস্ট সূচনা হয়, উন্নত রাস্তাঘাট হয়নি, জাস্ট সভ্যতার সূচনা হয়েছিল। ম্যাচুর হরপ্পার সময় কি হয়? ম্যাচুর হরপ্পার সময় উন্নত রূপ, আমরা হরপ্পা যে এক্সাক্ট আমরা যেটা জানি যে পাকা বাড়িঘর ছিল, স্নানাগার ছিল, শস্যাগার ছিল, যা যা উন্নত সমস্ত কিছু প্রমাণ পাই আমরা ম্যাচুর হরপ্পা পাই। আর লেট হরপ্পা মানে হরপ্পা সভ্যতা ধ্বংসের সম্মুখীন যখন হয় সেটাকে আমরা লেট হরপ্পা বলি, ওকে। এগুলো কিন্তু আরো অনেক ভাগ রয়েছে, কোনটা প্রি হরপ্পা, যেমন ধরো হচ্ছে হরপ্পাটা প্রি হরপ্পা, কালিমঙ্গান প্রি হরপ্পা, এরকম ম্যাচিওর রয়েছে, এরকম বিভিন্ন ভাগ রয়েছে, সেগুলোর সঙ্গে আমরা এক এক করে দেখবো, ওকে। তাহলে এই অবধি আমরা দেখলাম যে হরপ্পা সভ্যতা আমরা বাউন্ডারিটা দেখলাম, মানে ভৌগোলিক বিবরণটা দেখলাম, এবং হরপ্পা সভ্যতার সময়কালটা দেখলাম। এবার তোমাদের এতগুলো সাল পরীক্ষা নেওয়া আসে না ঠিকঠাক করে, বাট এই সিরিজটা অবশ্যই জানা প্রয়োজন। কিন্তু পরীক্ষা দিতে পারে যে রেডিও কার্বন ডেটিং অনুসারে, কি বললাম, রেডিও কার্বন ডেটিং অনুসারে হরপ্পা সভ্যতার এক্সাক্ট সময়কাল কত? এটা হচ্ছে 2300 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ হরপ্পা সভ্যতার এক্সাক্ট সময়কাল অ্যাকর্ডিং টু রেডিও কার্বন ডেটিং, ওকে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। আর এই যে হরপ্পা সভ্যতার তার টোটাল যে এরিয়া, সে প্রায় হচ্ছে প্রায় 8 লক্ষ, ঠিক আছে, বলতে পারো আমরা প্রায় 8 লক্ষ স্কোয়ার কিলোমিটার, মানে টোটাল যে ভারত পাকিস্তান টোটাল মিলে 8 লক্ষ স্কোয়ার কিলোমিটার, এটা ভৌগোলিক বিস্তার এটা, ওকে। এবার এটা তো রেডিও কার্বন ডেটিং, তোমাদের পরীক্ষা আসতে পারে মেন্সে যে জন মার্শালের মতে হরপ্পা সভ্যতার সময়কাল কত। সেটা হচ্ছে জন মার্শাল বলেছে হরপ্পা সভ্যতার সময়কাল 3200 থেকে
2750 খ্রিস্টপূর্বাব্দ, এটা হচ্ছে জন মার্শালের মতে। ওকে, তারপরে হচ্ছে যদি বলি রমিলা থাপার, ওকে, রমিলা থাপারের মতে, রমিলা থাপারের মতে হরপ্পা সভ্যতার সময়কাল, তিনি বলেছে হরপ্পা সভ্যতার সময়কাল 2300 থেকে 1750কেই হরপ্পা সভ্যতার সময়কাল মনে করা হচ্ছে রমিলা থাপা। ওকে, এবার দেখো প্রি হরপ্পার কয়েকটা জায়গা এখানে শুধু প্রি হরপ্পার প্রমাণ পাওয়া যায়। যেমন যদি বলি রাজস্থানের কালীবঙ্গান, ঠিক আছে, প্রি হরপ্পা কোথায় পাওয়া যায়? রাজস্থানের কালীবঙ্গান, তারপরে হচ্ছে কোট ডিজি, ঠিক আছে, কোট ডিজি, তারপরে হচ্ছে ঢোলাভিরা, তারপরে হচ্ছে কোট ডিজি, ঢোলাভিরা, পাদ্রি, গুজরাটের পাদ্রি, এই সমস্ত জায়গা প্রি হরপ্পার প্রমাণ পাওয়া যায়। আর ম্যাচু হরপ্পা যদি বলি, ম্যাচু হরপ্পা কিন্তু মানে হরপ্পাতে ম্যাচু হরপ্পা প্রমাণ পাওয়া যায়, ঢোলাভিরা, কালীবঙ্গান, এগুলো কিন্তু ম্যাচু হরপ্পা প্রমাণ পাওয়া যায়। ওকে, আর লেট হরপ্পাকে অনেক ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, যেমন হচ্ছে রংপুর ফেজ, জুপুর ফেজ, আলাদা বিষয়, সেগুলো পরে আলোচনা করবো। ওকে, তো আশা করি এই অবধি মোটামুটি হরপ্পা সভ্যতার সম্বন্ধে সালগুলো আর ভৌগোলিক বিবরণটা ক্লিয়ার। নেক্সট দেখবো আমরা হরপ্পা সভ্যতা কি আবিষ্কার করেছে। চলো দেখবো হরপ্পা সভ্যতা কি আবিষ্কার করেছে। দেখো আইভিসি বা সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতার আবিষ্কার বললে আমরা যেটা বলি সেটা হচ্ছে 1921 সালে দয়ারাম সাহানি আবিষ্কার করে হরপ্পা সভ্যতা। এটা মোটামুটি সবারই জানা থাকে, দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছে, ঠিক আছে। কিন্তু ভালো করে শুনতে হবে, দয়ারাম সাহানি আবিষ্কারের বহু আগে আরেকজন ব্যক্তি হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষের ইঙ্গিত দিয়ে গেছে। তার নাম কি? তার নাম হচ্ছে চার্লস ম্যাসন। ওকে, ঠিক আছে, চার্লস ম্যাসন 1826 সালে, চার্লস ম্যাসন তিনি কিন্তু হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষে ইঙ্গিত দিয়ে গেছে। চার্লস ম্যাসন তিনি হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষে ইঙ্গিত দিয়ে গেছে, চার্লস ম্যাসন। ওকে, তিনি বলেছে যে এই যে ভারতবর্ষের উত্তর পশ্চিমাঞ্চল, সেখানে কোন একটা প্রাচীন সভ্যতা রয়েছে। ওকে, এবার তার কিন্তু আর একটা নাম আছে, সেটা মনে রাখতে হবে, জেমস লুইস। তার এক নাম হচ্ছে জেমস লুইস। ওকে, তিনি বলে গেছে যে এই অঞ্চলটা মানে পাকিস্তানের যে অঞ্চলটা, সেখানে কোনো প্রাচীন সভ্যতা রয়ে গেছে, এটা কিন্তু বলেছে চার্লস ম্যাসন। ওকে, এরপরে আরেকজন ব্যক্তি যার নাম হচ্ছে আলেকজান্ডার কানিংহাম, সংক্ষেপে আমি এসি লিখলাম, আলেকজান্ডার কানিংহাম। ওকে, তো আলেকজান্ডার কানিংহাম হরপ্পার অঞ্চলে বহুবার ভ্রমণ করে, 1853 সালে, 56 সালে, 75 সালে, বহুবার তিনি এই জায়গায় যায়। ওকে, আবার হচ্ছে 72-73 গিয়েছিলেন, 72-73 যায়, 75 যায়। তো এতবার যাওয়ার পরেও হরপ্পার কোনো কিছু আবিষ্কার তিনি করতে পারেননি। তিনি এখানে একটা শিলমোহরও পায়, শিলমোহর পাওয়া সত্ত্বেও তিনি কিন্তু কোনো কিছু আবিষ্কার করতে পারেনি। এবার পরীক্ষায় এই কোশ্চেনটা এসছে যে কোন ব্যক্তি সিন্ধুর অঞ্চল বারবার ভ্রমণ করা সত্ত্বেও সিন্ধুর যে ঐতিহাসিক গুরুত্ব তিনি উপলব্ধি করতে পারেনি, তার নাম কি? আলেকজান্ডার কানিংহাম। ওকে, তো কানিংহাম সম্বন্ধে এত কেন বলছি, কারণ কানিংহাম হচ্ছে এএসআই এর ফাউন্ডার। মনে রাখবে, এএসআই ফুল ফর্ম হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বাংলায় ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ। কবে প্রতিষ্ঠা? 1861 সালে প্রতিষ্ঠা। কে প্রতিষ্ঠা করে? আলেকজান্ডার কানিংহাম প্রতিষ্ঠা করে। তাকে বলা হয় ফাদার অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ওকে, ফাদার অফ এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এই আলেকজান্ডার কানিংহামকে বলা হয়। তো যখন প্রতিষ্ঠা, সেই সময় ভারতের ভাইসরয় কে ছিল? ক্যানিং, লর্ড ক্যানিং এই সময় ভাইসরয় ছিল। ওকে, তাহলে এটা মনে রাখতে হবে যে তিনি কিন্তু কোনো কিছু পায়নি। তো এর পরবর্তীকালে এএসআই এর ডিরেক্টর হয় হচ্ছে জন মার্শাল। ওকে, তিনি এএসআই এর ডিরেক্টর হয় জন মার্শাল। তো জন মার্শাল যখন এএসআই এর ডিরেক্টর হয়, সেই সময় এই জায়গাটি খনন কার্য করার দায়িত্ব দেওয়া হয় দয়ারাম সাহানিকে। দয়ারাম সাহানি খনন কার্য করে এবং হরপ্পা সভ্যতার সন্ধান পায়। কোথায় হরপ্পা সভ্যতার সন্ধান পায়? রাভি নদীর তীরে কিন্তু হরপ্পা সভ্যতার সন্ধান পায়। ওকে, এর পরের বছর 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের যে সিন্ধুর অঞ্চল, সেখানে তিনি কিছু বৌদ্ধ বিহার খনন করতে যায়। কি বললাম? বৌদ্ধ বিহার। বিহারটা কি? যেখানে বৌদ্ধরা বসবাস করে, বৌদ্ধ বিহার।
বৌদ্ধ বিহার খনন কার্য করতে যায় রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ওকে, সেখানে তিনি খনন কার্য করতে গিয়ে কিছু প্রাচীন মাটির বাসনপত্র পায়। ওকে, কিছু প্রাচীন মাটির বাসনপত্র পায় এবং তার কিন্তু পরবর্তীকালে তার মানে তার সন্দেহ হয় যে হয়তো এখানে কোনো প্রাচীন সভ্যতা রয়েছে, যেহেতু মাটির বাসনপত্র পাওয়া যায়, মানে পুরোনো দিনের মাটির বাসনপত্র পাওয়া যায়। তো শুরু হলো খনন কার্য, এএসআই তরফ থেকে শুরু হলো খনন কার্য। তো খনন কার্য করার পরে পাওয়া গেল একটা বিরাট সভ্যতা, মহেন্দ্র সভ্যতা। সুতরাং সেই হিসাবে প্রথম বাঙালি যিনি হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ বা মহেন্দ্র সভ্যতা সন্ধান পান রাখাল দাস ব্যানার্জি। ওকে, এরপরে আরো অনেকে খনন কার্য করেন, যেমন হচ্ছে যার নাম বলতে হয় সেটা হচ্ছে মার্টিমার হুইলার। ওকে, তো এই মার্টিমার হুইলারও কিন্তু তিনিও কিন্তু খনন কার্য চালায়, পরবর্তীকালে কিন্তু আরো অনেক কিছু সন্ধান পায়। ঠিক আছে, তো আর এবার এই যে হরপ্পা সভ্যতার নামকরণটা কে করেন? হরপ্পা সভ্যতার নামকরণ করেন কিন্তু জন মার্শাল। জন মার্শাল হচ্ছে এই সভ্যতা, যে হরপ্পা সভ্যতার নামকরণ কে করে? জন মার্শাল। ওকে, তাহলে আমরা এই অবধি কি পড়লাম? এই অবধি আমরা দেখলাম হরপ্পা সভ্যতার ভৌগোলিক বিবরণ পড়লাম, হরপ্পা সভ্যতার এক্সাক্ট সময়কালটা পড়লাম, এবং হরপ্পা সভ্যতার কে কে আবিষ্কর্তা বা কে কে আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিলেন সেটা দেখলাম। আমরা এরপরে দেখবো এক এক করে হরপ্পা সভ্যতার, হরপ্পা মহেঞ্জো যেই সাইট গুলো ছিল সেগুলো সম্বন্ধে আমরা এক এক করে দেখবো। ওকে, বলো প্রত্যেকে বুঝতে পারছো তো? ভালো লাগছে ক্লাস? বলো, বুঝতে পারছো? ওকে ওকে ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে আমরা প্রথমে আমরা পড়বো সিন্ধু সভ্যতার যত ঐতিহাসিক মানে স্থানগুলো ছিল, গুরুত্বপূর্ণ স্থান, সেগুলো সম্বন্ধে দেবে এবং সেগুলো সম্বন্ধে তোমাদের পরীক্ষা বেশি কোশ্চেন দেয়। যেমন 1 নাম্বার আমরা দেখবো হচ্ছে হরপ্পা। একদম ইন ডেপথে পড়বো, মানে এতটা ডেপথে পড়বো যে এর বাইরে কোনো ইনফরমেশন নেই, এভাবে পড়ার চেষ্টা করবো। ওকে, এবার বলে রাখি সিন্ধু সভ্যতা হচ্ছে বা সিন্ধু হচ্ছে বা হরপ্পা হচ্ছে সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান হচ্ছে হরপ্পা, তাই একে হরপ্পা সভ্যতা বলা হয়। কি বললাম? হরপ্পা হচ্ছে সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান, তাই একে হরপ্পা বলা হয়। ওকে, কিন্তু বর্তমানে বর্তমানে আহ, বর্তমানে এটাকে কিন্তু আরেকটা এটাকে হচ্ছে এটাকে সিন্ধু সভ্যতা বলা হয়। কি বলা হয় এটাকে? এটাকে সিন্ধু সভ্যতা বলা হয় বা এটাকে হরপ্পা সভ্যতা বলা হয়। এই নামটা নিয়ে অনেকে কনফিউজ থাকে। ওকে, এবার এটাকে সিন্ধু সভ্যতা বলা হতো, কিন্তু বর্তমানে এটাকে সিন্ধু না বলে বর্তমানে এটাকে হরপ্পা বলা হয়। কারণ কি? কারণ সিন্ধু নদকে ছাড়াও ভারতবর্ষ ও পাকিস্তানের বহু জায়গায় এই কিন্তু এই হরপ্পা সভ্যতার প্রমাণ বা হরপ্পা সভ্যতার সন্ধান পাওয়া যায়। তাই বর্তমানে এটাকে সিন্ধু না বলে বর্তমানে এটাকে বলা হরপ্পা সভ্যতা বলা হয়। তার কারণ হরপ্পা হচ্ছে প্রথম আবিষ্কৃত স্থান, তাই হরপ্পা বলা হয় এটাকে। ঠিক আছে, হরপ্পা বর্তমানে কোথায় আছে? হরপ্পা বর্তমানে পাঞ্জাবের পাঞ্জাবের মন্টো গোমারি। ওকে, পাঞ্জাবের মন্টো গোমারি। ওকে, পাঞ্জাবের মন্টো গোমারি জেলায় কিন্তু এই হরপ্পা রয়েছে, পাঞ্জাবের মন্টো গোমারি জেলায়। ঠিক আছে, তো এটা কে আবিষ্কার করে? 1921 সালে দয়ারাম সানে আবিষ্কার করে এটি। হরপ্পা কথার অর্থ কি? হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। মনে রাখবে, হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। ওকে, কি বললাম? পশুপতির খাদ্য। হরপ্পাকে বলা পশুপতির খাদ্য। দেখো এবার এই হরপ্পা যেটি হচ্ছে যেখানে একাধিক কিছু পাওয়া যায়। যেমন হরপ্পাতে প্রায় 891টি, ঠিক আছে, 891টি শিলমোহর পাওয়া যায়। টোটাল কটা? টোটাল 891টি হরপ্পায় শিলমোহর পাওয়া যায়। 891টি শিলমোহর পাওয়া যায়। হরপ্পার হরপ্পাকে বলা হয় হচ্ছে হরপ্পায় পাওয়া যায় হচ্ছে স্বস্তিকা চিহ্ন। হিন্দু ধর্মের যে স্বস্তিকা চিহ্ন আছে, সেই স্বস্তিকা চিহ্নের প্রমাণ পাওয়া যায় কিন্তু হরপ্পায়। হরপ্পাকে বলা হয় হচ্ছে নৌকা তৈরির কেন্দ্র বলা হয়। কি বলে হরপ্পাকে? হরপ্পাকে নৌকা তৈরির কেন্দ্র বলা হয়। ওকে, হরপ্পায় যে দুর্গ ছিল, দুর্গ সংলগ্ন অঞ্চলে দক্ষিণ দিকে যে মৃতদেহগুলো সমাধি দেওয়া ছিল সেগুলো
এগুলো R37 নামে পরিচিত। কি বললাম? হরপ্পা সভ্যতার দুর্গ সংলগ্ন অঞ্চলের দক্ষিণ দিকে যে মৃতদেহগুলো সমাধি দেওয়া ছিল সেগুলো R37 নামে পরিচিত। ওকে, এছাড়া হরপ্পায় কি পাওয়া যায়? হরপ্পায় পাওয়া যায় হচ্ছে ব্রোঞ্জের এক্কা গাড়ি, ব্রোঞ্জের এক্কা গাড়ি। ওকে, ব্রোঞ্জের এক্কা যান বা এক্কা গাড়ি পাওয়া যায় হরপ্পায়। হরপ্পায় লাল বেলে পাথরের, ভালো করে শুনবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো, লাল বেলে পাথরের, লাল বেলে পাথরের একটা পুরুষের মূর্তি পাওয়া যায় মস্তকহীন। ওকে, একটা পুরুষের নগ্ন মূর্তি পাওয়া যায়, পুরুষের নগ্ন মূর্তি পাওয়া যায় মস্তকহীন। ঠিক আছে, মস্তক ছাড়া পুরুষের একটা নগ্ন মূর্তি পাওয়া যায়। ওকে, তো এগুলো তো এই সমস্ত ইনফরমেশন গুলো তোমাদের মনে রাখতে হবে এবং এগুলোই তোমাদের পরীক্ষা কিন্তু দেবে এগুলো বেশি। ঠিক আছে, এছাড়া হচ্ছে দেখো ঋগ্বেদের গ্রন্থগুলোতে বা ঋগ্বেদে কিন্তু হরপ্পাকে কিন্তু বলা হয়েছে হাড়িউপা বলা হয়েছে। কি বলা হয়েছে? হরপ্পাকে হাড়িউপা বলা হয়েছে হরপ্পা। ওকে, এগুলো মনে রাখতে হবে, এগুলো ইনফরমেশন, এগুলো ইম্পর্টেন্ট। এছাড়া এছাড়া আর একটা ইম্পর্টেন্ট, হরপ্পা যে সিটাডেলটা কি সেটা পরে বলো। সিটাডেল হচ্ছে দেখ, হরপ্পা সভ্যতার দুটো ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে উচ্চ আপার সিটি, আপার টাউন, লোয়ার টাউন। তো আপার টাউনটা সিটাডেল, আপার টাউনে ছিল সিটাডেল। সেই সিটাডেলের নিচে মানে লোয়ার টাউনে শ্রমিকদের এক কামরা বিশিষ্ট ব্যারাক ছিল। মানে ধরো এটা হচ্ছে আপার টাউন আর এটা হচ্ছে লোয়ার টাউন। এই লোয়ার টাউনে অনেক কামরা পাওয়া যায়, যেটা হচ্ছে এক কামরা বিশিষ্ট বাড়ি পাওয়া যায়। তো মনে করা হয় যে এই এক কামরা বিশিষ্ট বাড়িতে শ্রমিকরা বসবাস করতো। ঠিক আছে, এটা একটা মনে করা হয় ব্যাপারটা। ওকে, এছাড়া হরপ্পায় পাওয়া যাচ্ছে 6টি সারিবদ্ধ অবস্থায় শস্যাগার পাওয়া যায়। কি বললাম? 6টি সারিবদ্ধ অবস্থায় শস্যাগার পাওয়া যায়। এখানে কিন্তু আমি বৃহৎ শস্যাগার বলিনি, আমি বলেছি 6টি সারিবদ্ধ অবস্থায় শস্যাগার পাওয়া যায়। হরপ্পা হচ্ছে রাভি নদীর তীরে অবস্থিত, মনে রাখবে। ওকে, হরপ্পায় পাওয়া যাচ্ছে বুল সিল বা ষাঁড়ের শিলমোহর পাওয়া যায়, বুল সিল বা ষাঁড়ের ছাপযুক্ত শিলমোহর পাওয়া যায়। ওকে, তাহলে হরপ্পা সম্বন্ধে এইটুকু ইনফরমেশন মনে রাখতে হবে। হরপ্পা পাঞ্জাবের মন্টোগোমারি জেলায় রয়েছে। ওকে, পাঞ্জাবের মন্টোগোমারি জেলায় আছে। 1921 সালে দয়ারাম সানি আবিষ্কার করে। হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। হরপ্পায় 891টি শিলমোহর পাওয়া যায়। ওকে, হরপ্পায় 891টি শিলমোহর পাওয়া যায়। হরপ্পাকে বলা হয় নৌকাদুরি কেন্দ্র। হরপ্পায় স্বস্তিকা চিহ্নের প্রমাণ পাওয়া যায়। ওকে, হরপ্পায় স্বস্তিকা চিহ্নের প্রমাণ পাওয়া যায়। হরপ্পায় ব্রোঞ্জের এক্কা গাড়ি পাওয়া যায়। লাল বেলে পাথরের পুরুষের নগ্ন নারী মূর্তি পাওয়া যায়। ওকে, হরপ্পায় 6টি সারিবদ্ধ শস্যাগার পাওয়া যায়। হরপ্পায় সিটাডেলের ঠিক নিচে এক কক্ষ বিশিষ্ট শ্রমিকদের আবার বসবাস করার জায়গা পাওয়া যায়। হরপ্পায় R37 প্রকৃতির মৃতদেহকে কবর অবস্থা দেখা যায়। এছাড়া হরপ্পায় ষাঁড়ের শিলমোহর পাওয়া যায়। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই যে মন্টোগোমারি জেলা, এই জেলার কিন্তু বর্তমানে নাম পরিবর্তন হয়ে গেছে, সুতরাং তোমাদেরও জানা উচিত। নাম হচ্ছে শাহিওয়াল, বর্তমানে নাম হচ্ছে শাহিওয়াল। ওকে, ঠিক আছে, হরপ্পার বর্তমান নাম কি? শাহিওয়াল। এই যে মন্টোগোমারি, এটা পরীক্ষা দিতে পারে যে হরপ্পা কোন জেলায়। তোমরা সবাই ধরো পড়ে যাবে মন্টোগোমারি, অপশনে দিয়ে দেবো শাহিওয়াল, এটা দিতে পারে। মনে রাখবে হরপ্পা হচ্ছে শাহিওয়াল জেলায় রয়েছে, মানে মন্টোগোমারির নামটা বর্তমানে পরিবর্তন হয়ে গেছে। ওকে, এবং হরপ্পা যে একটটা আছে, মানে যে এলাকা ছিল, হরপ্পার যে এলাকাটা, সেই এলাকাটা কতটা ছিল? প্রায় 150 হেক্টর। ঠিক আছে, 150 হেক্টর বলতে পারি আমরা, 150 হেক্টর। আর যদি একর হিসাবে বলি তাহলে 370 একর, 370 একর বা 150 হেক্টর কিন্তু হরপ্পা টোটাল জায়গাটা ছিল। ওকে, এবং এটা কিন্তু বর্তমানে এটা হচ্ছে পাকিস্তানে অবস্থিত। এবং একটা অনুমান করা হয় যে টোটাল প্রায় এখানে 23,500 লোক বসবাস করতো। মানে হরপ্পার যে অঞ্চল, সেখানে অনুমান করা হয় যেখানে প্রায় 23,500 লোক কিন্তু এখানে বসবাস করতো, তারা একটা অনুমান কিন্তু এখানে করা হয়। ঠিক আছে, ওকে।
নেক্সট আমরা দেখবো হচ্ছে এরপর হচ্ছে মহেঞ্জোদারো সম্বন্ধে পড়বো। ওকে, দেখো এরকম ডিটেলসই তোমাদের নোটসে কিন্তু থাকবে, নোটসে কিন্তু এরকম ডিটেলসই থাকবে, যাতে এমন ভাবেই থাকবে যাতে এর বাইরে কোনো কোশ্চেন না থাকে। নেক্সট হচ্ছে মহেঞ্জোদারো। ওকে, দেখো মহেঞ্জোদারো এটি কোথায় রয়েছে, এটি কে আবিষ্কার করে বলে রাখি, 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করে। কোন নদীর তীরে অবস্থিত, সিন্ধু নদীর তীরে রয়েছে মহেঞ্জোদারো। এটা কোথায় রয়েছে, এটা পাকিস্তানের সিন্ধুর, পাকিস্তানের সিন্ধুর লারকানা, ওকে, লারকানা ডিস্ট্রিক্টে রয়েছে কিন্তু এই সিন্ধুটি রয়েছে। ওকে, টোটাল এলাকা 250 হেক্টর, 250 হেক্টর, ওকে, 250 হেক্টর বা 620 একর, টোটাল 250 হেক্টর বা 620 একর কিন্তু রয়েছে এখানে। ওকে, এবং অনুমান করা হয় যে আনুমানিক এখানে 40,000 মানুষ বসবাস করতে অনুমান করা হয়। ঠিক আছে, আনুমানিক 40,000 মানুষ এখানে কিন্তু বসবাস করত। ওকে, এবং হরপ্পার মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ, অর্থ হচ্ছে মৃতের স্তূপ। এটা কোন ভাষায়, এটা হচ্ছে সিন্ধ্রি ভাষায়, এটা হচ্ছে সিন্ধ্রি ভাষায়, কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। ওকে, এবার কি কি পাওয়া যায় এখানে, টোটাল 1398টি শিলমোহর পাওয়া যায়। কি বললাম, টোটাল 1398টি শিলমোহর পাওয়া যায় এখানে। আর কি কি পাওয়া যায় মহেঞ্জোদারোতে, যেমন যেমন এখানে পাওয়া যায় হচ্ছে, তার আগে বলে রাখি 1980 সালে মহেঞ্জোদারোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয়েছে। ঠিক আছে, মহেঞ্জোদারোকে মহেঞ্জোদারোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয়েছে 1980 সালে। ওকে, এছাড়া হচ্ছে এখানে কি কি পাওয়া যায়, এখানে পাওয়া যায় হচ্ছে বৃহৎ শস্যাগার, এখানে পাওয়া যায় বৃহৎ শস্যাগার পাওয়া যায়, এখানে পাওয়া যায় বৃহৎ স্নানাগার পাওয়া যায়। দেখো হরপ্পা কিন্তু বলেছিলাম, হরপ্পায় বৃহৎ হরপ্পায় বলেছিলাম 6টি সারিবদ্ধ শস্যাগার পাওয়া যায়। ভালো করে শুনবে, বৃহৎ শস্যাগার বললে কিন্তু মহেঞ্জোদারো হবে, বৃহৎ স্নানাগার বললে কিন্তু মহেঞ্জোদারো হবে। ওকে, এই স্নানাগারটির, এই যে স্নানাগারটি পাওয়া যায় এর লেন্থ কত, এর হচ্ছে লেন্থ বলছি, এটা হচ্ছে আয়তক্ষেত্র টাইপ। মনে রাখবে এই স্নানাগারটা হচ্ছে কিরকম, এটা কিন্তু আয়তক্ষেত্র টাইপ ছিল, এটা কিন্তু পরীক্ষা আছে, এটা কিরকম দেখতে কিন্তু আয়তক্ষেত্র টাইপ ছিল। ওকে, মানে রেক্ট্যাঙ্গুলার বা আয়তক্ষেত্র টাইপ ছিল এটি। এই স্নানাগারের টোটাল ক্ষেত্রফল বললে কত হবে, ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল হচ্ছে 180 ফুট, 180 ফুট ইন্টু 108 ফুট ক্ষেত্রফল, এবং এটা হচ্ছে 39 ফুট দীর্ঘ, মানে এর 39 ফুট দীর্ঘ। এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের ডাব্লিউবিসিএস মেইনস এর জন্য, অবশ্যই মনে রাখতে হবে। ওকে, এবং এই যে স্নানাগারটি, এটা হচ্ছে একটা আধুনিক স্নানাগার, এবং মনে করা হয় যে মানে এই স্নানাগারটি একটা আধুনিক যুগের মতন গরম জল এবং ঠান্ডা জলের ব্যবস্থা ছিল। শীতকালে গরম জল, গ্রীষ্মকালে কিন্তু ঠান্ডা জলের মানে যাওয়া আসার ব্যবস্থা ছিল কিন্তু এখানে। ঠিক আছে, এটা একটা প্রমাণ পাওয়া যায় এখানে। ওকে, এছাড়া আর কি কি আমরা পাই মহেঞ্জোদারোতে, অনেক কিছু পাই, এক এক করে সব বলছি। দেখো একটা ক্লাসে কিন্তু হরপ্পা সভ্যতা সম্ভব না, কারণ একদম ডেপথে করাবো। ঠিক আছে, জাস্ট ভাষা ভাষা ক্লাস করলে কিন্তু হতেই পারে অন্যান্য এক্সামের জন্য, কিন্তু যেহেতু ডাব্লিউবিসিএস টার্গেট, ওকে, একটা সিভিল সার্ভিস এক্সাম, সুতরাং কিন্তু একদম ডেপথে করাবো। এখানে পাওয়া যায় ডান্সিং গার্ল পাওয়া যায়, ডান্সিং গার্ল পাওয়া যায়। ওকে, কিসের, এটা হচ্ছে ব্রোঞ্জ নির্মিত, ব্রোঞ্জ নির্মিত ডান্সিং গার্ল পাওয়া যায় এখানে। এখানে হচ্ছে একজন যাজক রাজার মূর্তি পাওয়া যায়। কি বললাম, যাজক রাজা, যাজক রাজার মূর্তি পাওয়া যায়। দেখবে তোমরা অনেকে দেখবে একজন পুরোহিতের মতো একটি লোক বসে থাকে, মাথায় শিং দেওয়া, সেটাকে বলা হচ্ছে যাজক রাজার মূর্তি পাওয়া যায়। ওকে, একটা এখানে শিলমোহর পাওয়া যায়, মহেঞ্জোদারোতে একটা শিলমোহর পাওয়া যায় যেখানে মাতৃ মূর্তির ছবি পাওয়া যায়। কি বললাম, হরপ্পার শিলমোহর পাওয়া যায় যেখানে মাতৃ মূর্তির ছবি পাওয়া যায়, এবং এটা অনেকটা হচ্ছে প্ল্যান্ট গ্রোয়িং,
প্লান্ট গ্রোয়িং ফ্রম আর ওম। ওকে, মানে তার পেটের এই জায়গা থেকে সেখানে একটা গাছ সৃষ্টি হয়েছে, এটাকে বলা হয়েছে, মানে এই যে একটা ছবি, ধরো একটা একজন একটা গাছ থেকে বেরিয়েছে, একটা মানে একটা মেয়ের একটা মহিলা একটা পেট থেকে গাছ বেরিয়েছে, এটাকে বলা হয়েছে একটা মাতৃমূর্তির ছবি, ওটা বলা হয়েছে এখানে। ওকে, আর কি কি পাওয়া যায় এখানে? নেক্সট পেজে যাচ্ছি আমি। দেখো এত কিছু একটা পেজে সম্ভব না, নেক্সট পেজে যাচ্ছি আমি। আর কি পাওয়া যায় এখানে? পাওয়া যায় ফায়ার অল্টার। ফায়ার অল্টার বা আগুনের বেদি, বাংলায় আগুনের বেদি কি অনেকে জানো? আগুনের বেদি হচ্ছে এই যে, এটাকে বেদি বলা হয়। ওকে, এই যে এরকম বেদি, এরকম আগুনের বেদি পাওয়া যায়। ওকে, এখানে পাওয়া যায় অ্যাসেম্বলি হল। এখানে পাওয়া যায় অ্যাসেম্বলি হল। ওকে, অ্যাসেম্বলি হল মানে প্রশাসনিক ভবন, যেখানে অনেকে বসে একসাথে মিটিং করতে, এরকম অ্যাসেম্বলি হল পাওয়া যায়। এখানে পাওয়া যায় হচ্ছে ওভেন, ওভেন কটন। ওকে, মানে একটা তাঁত বোনা, মানে তাঁত যে বোনা, এরকম একটা বস্তু, মানে একটা খণ্ড পাওয়া যায় এখানে, তাঁত বোনা হতো, সেরকম কিছু প্রমাণ পাওয়া যায়। ওকে, এছাড়া পাওয়া যায় পশুপতি মহাদেবের শিলমোহর পাওয়া যায়। ওকে, পশুপতি মহাদেবের শিলমোহর পাওয়া যায় এখানে। ওকে, এবার এই যে বললাম বৃহৎ শস্যাগার, এই শস্যাগারটা কিন্তু শস্যাগারটা যদি আয়তন বলি, মহেন্দ্র যে শস্যাগারটি বললাম, এই শস্যাগার, এই শস্যাগারটা প্রায় 9,000 বর্গ ফুট ছিল। কত ছিল? 9,000 বর্গ ফুটের শস্যাগারটি। ওকে, 9,000 বর্গ ফুট। এবার এই শস্যাগারটিকে অধ্যাপক এল বাসাম, ডাব্লিউবিসিএস মেইনস এর কোশ্চেন শুনে নাও, 2016 সালে কোশ্চেন হয়তো, অধ্যাপক এল বাসাম, এল বাসাম এই শস্যাগারটিকে আধুনিক ব্যাংক বা মডার্ন ব্যাংকের, দেখো ব্যাংকে আমরা কি করি? আমাদের উদ্বৃত্ত টাকা জমা রাখি। তো অধ্যাপক এল বাসাম বলেছে যে হরপ্পা মানুষ যে উদ্বৃত্ত শস্য তারা এই শস্যাগারে জমা রাখতো, এটাকে আধুনিক কালের এটা ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন। ওকে, এবার দেখো হরপ্পায় যে শস্যাগারটি পাওয়া যায় সেটা প্রায় 3,000 বর্গ ফুট ছিল। হরপ্পা শস্যাগার 3,000 বর্গ ফুট, কিন্তু মহেন্দ্রগড় শস্যাগারটি কিন্তু 9,000 বর্গ ফুট, সুতরাং এটা কিন্তু অনেকটাই বড় ছিল। ওকে, আর হরপ্পার মহেন্দ্রগড় কিন্তু প্রায় একই ধরনের যমজ শহর আমরা বলতে পারি এটাকে। ওকে, আর এটা তো বললাম 1980 সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় মহেন্দ্র। ওকে, তো মহেন্দ্র সম্বন্ধে এই যে ইনফরমেশন গুলো তোমাকে কালেক্ট রাখতে হবে, তোমাদের কিন্তু এক্সামে কাজে লাগবে। নেক্সট আমরা পড়বো হচ্ছে লোথাল। নেক্সট হচ্ছে লোথাল। লোথাল, লোথাল কে আবিষ্কার করে? 1954 সালে। ওকে, 1954 সালে এস আর রাও, 1954 সালে এস আর রাও হচ্ছে লোথাল আবিষ্কার করে। ওকে, লোথাল কোথায় রয়েছে? লোথাল কিন্তু গুজরাটে রয়েছে। ওকে, লোথাল রয়েছে গুজরাটে রয়েছে। তো গুজরাটের কোন নদীর তীরে আছে? এটা গুজরাটের ভোগোবা, গুজরাটের ভোগোবা নদীর তীরে লোথাল রয়েছে। ওকে, লোথালের টোটাল এলাকা হচ্ছে 7 হেক্টর। টোটাল এলাকা 7 হেক্টর এবং 17 একরের মতন এটাকে। ওকে, তো এবার লোথালে কি কি আবিষ্কার হয়, মানে লোথালে কি কি পাওয়া যায় সেটা আমরা দেখি। লোথালে অনেক কিছু পাওয়া যায়, আর এটা মনে রাখতে হবে, এটা গুজরাটে কিন্তু আমেদাবাদে বলছে, এটা পরীক্ষা আসতে পারে। গুজরাটে কোন? গুজরাটে আমেদাবাদে রয়েছে এটা। গুজরাটে আমেদাবাদ রয়েছে, আমেদাবাদ জেলায়। ওকে, লোথালে কি কি পাওয়া যায় এটা বলে রাখি। পৃথিবীর প্রথম প্রাকৃতিক সমুদ্র বন্দর, পৃথিবীর প্রথম, পৃথিবীর প্রথম প্রাকৃতিক, প্রাকৃতিক সমুদ্র বন্দর, পৃথিবীর প্রথম প্রাকৃতিক সমুদ্র বন্দরের প্রমাণ পাই আমরা লোথালে। ওকে, লোথালে পাওয়া যায় হচ্ছে টেরাকোটা জাহাজ। টেরাকোটা মানে একটা খেলনা ধরনের, ঠিক আছে? টেরাকোটার জাহাজ।
টেরাকোটার জাহাজের প্রমাণ পাই লোথালে। ওকে, লোথালকে বলা হয় হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার। যেমন আমাদের ভারতের ম্যানচেস্টার বলে আহমেদাবাদকে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে কোয়েম্বাটুরকে, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে, সেরকম ভারত হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কিন্তু লোথালকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। ওকে, লোথালে পাওয়া যায় হচ্ছে ধানের তুষ। লোথালে পাওয়া যায় ধানের তুষ। ওকে, এবং এই ধানের তুষ থেকে মনে করা হয় যে এখানে প্রথম এখানে ধানের চাষ হতো। এবার প্রথম ধান চাষ কেন বললাম, 1800 রেডিও কার্বন ডেটিং থেকে বোঝা যায় যে এখানে যে ধান চাষ করা হতো, মানে ধানের তুষগুলো প্রায় 1800 খ্রিস্টপূর্বাব্দে। সুতরাং এটা মনে করা হয় যে হরপ্পা সভ্যতার সব থেকে প্রাচীন ধান চাষ হয় কিন্তু এই লোথালেই প্রাচীন ধান চাষ। ওকে, এছাড়া এখানে টেরাকোটার ঘোড়া পাওয়া যায়, অরিজিনাল ঘোড়া কিন্তু পাওয়া যায় না এখানে, কিন্তু কোনো অরিজিনাল ঘোড়া পাওয়া যায় না, টেরাকোটার ঘোড়া পাওয়া যায়। ওকে, অরিজিনাল ঘোড়া কিন্তু অন্য জায়গায় পাওয়া যায়, এটা সুরকোট্টায় পাওয়া যায়, কিন্তু এখানে পাওয়া যায় টেরাকোটার ঘোড়া পাওয়া যায়, মানে খেলনা ধরনের এক ধরনের ঘোড়া পাওয়া যায় এখানে। এখানে পাওয়া যায় দাবা খেলার কোর্টের প্রমাণ পাওয়া যায়। ওকে, দাবা খেলার কোর্টের প্রমাণ পাওয়া যায় এখানে। 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি এই ধরনের জ্যামিতিক কম্পাস, এই ধরনের জ্যামিতিক কম্পাসের প্রমাণ পাই আমরা এখানে পাই। ওকে, এখানে আগুনের বেদি পাওয়া যায়, ফায়ার অল্টার বা আগুনের বেদির প্রমাণ পাই এখানে আমরা। এখানে লোথালে একটা জার আবিষ্কার হয়, ঠিক আছে, একটা জার, মানে একটা জার, সেই জারে একটা চিত্র মানে একটা ছবি আঁকা রয়েছে। ছবিটা কিরকম ছবিটা হচ্ছে, মানে একটা ধূর্ত শিয়াল, একটা চালাক শিয়ালের এটা কাহিনীর এটা ছবি উল্লেখ পাওয়া যায়। এবং যেটা হচ্ছে অনেকটা বিষ্ণু শর্মার যে পঞ্চতন্ত্র গল্প আছে, তোমরা অনেকেই সবাই শুনেছো যে পঞ্চতন্ত্রের যে গল্পগুলো হয়, বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্রের গল্পের মতো একই রকমের, মানে যার সঙ্গে একটা মিল পাওয়া যায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে যে হরপ্পা সভ্যতার সরি লোথালে একটা জার পাওয়া যায়, জারে একটা ছবি আঁকা রয়েছে। এই ছবিটা কি ছবি আঁকা রয়েছে, একটা ধূর্ত মানে একটা চালাক শিয়ালের ছবি আঁকা রয়েছে, যেটা অনেকটা বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্রের গল্পের মতো একই টাইপের গল্পটা। ওকে, পাওয়া যায়। এছাড়া পাওয়া যায় লোথালে পাওয়া যায় জোড়া কবর, বললাম জোড়া কবর বা ডাবল বিউরিয়াল, যেখানে একটা পুরুষ ও নারীকে একসাথে কবর অবস্থায় পাওয়া যায়, এই লোথালে পাওয়া যায়। ওকে, তাহলে এগুলো মনে রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। এবার যদি বলি আমি ডাব্লিউবিসিএস 2019 সালের মেন্সে, ওকে, ডাব্লিউবিসিএস 2019 এর মেন্সে একটা কোশ্চেন। ওকে, মেন্সের কি কোশ্চেন এসেছে, যে নিচের কোনটি লোথালের বৈশিষ্ট্য নয়। যেমন যেখানে ছিল সামুদ্রিক বন্দরের আবিষ্কার, যেমন এটা কেন বলছি আমি, কারণ তোমাদের অনেকের মনে হতেই পারে যে এত ইনফরমেশন কি জানতে হবে আমাদের। দেখো মেন্সের কোশ্চেন কি বলে দিচ্ছি, যে যে নিচের কোনটি লোথালে বৈশিষ্ট্য নয়। অপশনে ছিল যেমন সমুদ্র বন্দরের আবিষ্কার, অবশ্যই বৈশিষ্ট্য। তারপরে বিভিন্ন যজ্ঞের বেদি পাওয়া যায়, এটা এটা পাওয়া যায়। তারপর হচ্ছে শিলমোহর পাওয়া যায়, এটা আবিষ্কার। কিন্তু এখানে লাঙলের ব্যবহার পাওয়া যায়, এটা কিন্তু অ্যান্সার না, মানে কোনটা বৈশিষ্ট্য নয় সেটা অ্যান্সার। সেই হিসাবে এখানে কিন্তু কোনো লাঙল পাওয়া যায় না, ঠিক আছে। ওকে, তো হরপ্পা সভ্যতা মনে রাখবে এগুলো। ও আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে এখানে একটা শিলমোহর পাওয়া যায়, সিলমোহর পাওয়া যায়, যেখানে যেখানে ভেড়ার মানে ভেড়ার ছবি আঁকা রয়েছে, একটা সিলমোহর পাওয়া যায় যেখানে ভেড়ার ছবি আঁকা রয়েছে। ওকে, তো এই যে এত ইনফরমেশন, এগুলো মনে রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট খুবই, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে আমরা দেখবো, নেক্সট হচ্ছে এরপরে হচ্ছে কালীবঙ্গান। কালীবঙ্গান কোথায় আছে, কালীবঙ্গান রাজস্থানে আছে, কালীবঙ্গান রয়েছে রাজস্থানে। ওকে, কালীবঙ্গান শব্দের অর্থ হচ্ছে কালো বালা, কালো বালা বা কালো চুড়ি। এইবার কালীবঙ্গান থেকে এমন একটা কোশ্চেন পরীক্ষায় এসছে ডাব্লিউবিসিএস 2022-এ, মানে কেউ ভাবতে পারেনি। কেন বললাম, তোমার কাছে যত ভালো ভালো বই থাকতে পারে, জীবন কথা থাকতে পারে, পুনাম দালাল ধাইয়া থাকতে পারে,
ইউপিএসসি আইএস এর বই থাকতে পারে, বাট কোনো বইতে তুমি এই ইনফরমেশনটা পাবে না। এই ইনফরমেশনটা কালেক্ট করতে তোমাকে গুগলের সাহায্য নিতে হবে। কি কোশ্চেন এসছে যে কালীবঙ্গানের ধ্বংসাবশের ইঙ্গিত কে দেয়? এটা কিন্তু কোশ্চেন আসেনি, কোশ্চেন এসেছিল ম্যাচিং এ, ঠিক আছে, ম্যাচিং এ কোশ্চেন ছিল। মানে কোশ্চেনটা আমি এটা বলছি যে কালীবঙ্গানের সঙ্গে কে আবিষ্কার যুক্ত। তো ব্যক্তির নাম হচ্ছে লুইগি পিও তোতিতোরি। লুইগি পিও তোসিতোরি, এই নামটা তুমি কোথাও পাবে না, কোথাও পাওয়া যায় না, ঠিক আছে। তো ইনি ম্যাচিং এ দিয়েছিল যে কে, মানে ধরো চারটে অপশন দেওয়া ছিল এ বি সি ডি, যেখানে কে কোনটার সঙ্গে যুক্ত। তো দেওয়া ছিল কালীবঙ্গান। তো কালীবঙ্গানের ধ্বংসাবশেষের প্রথম ইঙ্গিত দেয় লুইগি পিও তোসিতোরি। কত সালে? 1913 থেকে 14 সালে তিনি কালীবঙ্গানের ধ্বংসাবশেষ ইঙ্গিত দেয়। ওকে, কে আবিষ্কার করে? 1960 সালে আবিষ্কার করা হচ্ছে বি কে থাপার। ওকে, এ ঘোষ বা অমলানন্দ ঘোষ এরা আবিষ্কার করে। এবার তুমি সমস্ত বইতে এদের নামই পাবে, বি কে থাপার এই নাম, কিন্তু এটা কিন্তু এই লুইগি কোয়া কোনো বইতে নেই, এটা কিন্তু গুগল করলে তুমি পেয়ে যাবে। ওকে, লুইগি তোসিতোরি কালীবঙ্গানের ধ্বংসাবশেষের ইঙ্গিত দিয়েছিল। ওকে, কালীবঙ্গন কোথায় আছে বললাম? রাজস্থানে রয়েছে। কোন নদীর তীরে আছে? ঘর ঘরা নদীর তীরে অবস্থিত। কালীবঙ্গনে কি কি পাওয়া যায়? কালীবঙ্গনে 7টি যজ্ঞবেদী পাওয়া যায়, ইম্পর্টেন্ট মনে রাখবে, 7টি যজ্ঞবেদী পাওয়া যায়। এখানে আর কি পাওয়া যায়? এখানে উটের হাড়ের সন্ধান পাওয়া যায়, বোন ক্যামেল, ক্যামেল বোন। ওকে, মানে উটের হাড়ের সন্ধান পাওয়া যায় এখানে। ওকে, এখানে ভূমিকম্পের প্রমাণ পাওয়া যায়, এখানে ভূমিকম্প হয়েছিল তার প্রমাণ পাওয়া যায়। ওকে, ভূমিকম্পের প্রমাণ পাওয়া যায় এখানে। বিভিন্ন ধরনের সমাধি পাওয়া যায়। এছাড়া একটা শিশুর শিশুর মাথার খুলি পাওয়া যায়। সেই শিশুটা হচ্ছে হাইড্রোসেফালাস রোগে আক্রান্ত। কি রোগটার নাম হচ্ছে? হাইড্রোসেফালাস। এই রোগে আক্রান্ত একটা শিশুর মাথার খুলি পাওয়া যায় কিন্তু এখানে। এখানে পাওয়া যায় কাঠের লাঙল। ওকে, কাঠের লাঙল পাওয়া যায়। এখানে পাওয়া যায় হচ্ছে মানে চষা জমি, ঠিক আছে, একটা একটা জমি চাষ করে যেরকম হয় চষা জমি, এই চষা জমির কিন্তু প্রমাণ পাওয়া যায় এখানে। তো এগুলো মনে রাখতে হবে ইনফরমেশন। তো কালীবঙ্গন সম্বন্ধে, ঠিক আছে, এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। তো এগুলো তোমাদের মেইনসে বিভিন্ন রকমের কোশ্চেন আসতে পারে, নিচের কোনটা কালীবঙ্গনের বৈশিষ্ট্য নয়, এরকম কোশ্চেন কিন্তু দেবে। দিন দিন কিন্তু পরীক্ষা কিন্তু খুব টাফ হচ্ছে, ঠিক আছে, কম্পিটিশন হাই হচ্ছে, পরীক্ষা টাফ হচ্ছে, এগুলো মনে রাখতে হবে। তো আজকের ক্লাসে কি করলো আমরা? এই ধরনের মানে এই তিনটে সম্বন্ধে পড়বো, ঠিক আছে। দেখো পুরো ক্লাসটা একটা ক্লাসে পসিবল না করা। তো আজকে আমরা এই অবধি পড়লাম। প্রথম থেকে একটু বলে রাখি কি কি পড়লাম। প্রথম থেকে আজকে আমরা হরপ্পা সভ্যতার বাউন্ডারি দেখলাম, ভৌগোলিক সীমানা। হরপ্পা সভ্যতার সময়কাল পড়লাম আমরা। সিন্ধু সভ্যতার কে 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 আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিলেন দেখলাম আমরা। হরপ্পা সম্বন্ধে দেখলাম আমরা, মহেন্দ্র পড়লাম আমরা, পড়লাম হচ্ছে লোথাল এবং কালীবঙ্গান পড়লাম। এরপরে আমরা দেখে নেবো যে কি ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, সেগুলো নিয়ে একটু কয়েকটা আলোচনা করি আমরা। তারপরে আমরা তারপরে ক্লাসটা এন্ড হবে। বলো, তো এই অবধি কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোয়ারি, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো এই অবধি। ওকে, ঠিক আছে, চলো কয়েকটা আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ দেখবো, সোজা সোজা এমসিকিউ পড়বো আমরা। চলো, ফার্স্ট কোশ্চেন, একদম সোজা কোশ্চেন। মোস্ট ইউনিক ফিচার অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, বলো কোনটা হবে? একদম সোজা কোশ্চেন। মোস্ট ইউনিক ফিচার অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, কোনটা হবে অ্যান্সার? চলো দেখে নেবো কোনটা হবে। অ্যান্সার হচ্ছে টাউন প্ল্যানিং। দেখো, টাউন প্ল্যানিং হচ্ছে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এছাড়া কিন্তু ড্রেনেজ সিস্টেম ভালো এখানকার, এটা একটা বৈশিষ্ট্য এখানকার, তাই তো। তো এই টাউন প্ল্যানিং কি কি বৈশিষ্ট্য, এগুলো আমরা অন্য ক্লাসে আমাদের একদম ব্যাচে আলোচনা করবো। ওকে, গ্রেট বাথ হ্যাজ বিন ফাউন্ড এট, কোথায় পাওয়া যায়? এই বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া যায়? হরপ্পা সভ্যতার বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া যায়? দেখো,
এটা পাওয়া যায় কিন্তু মহেঞ্জোদারোতে পাওয়া যায়। ওকে, যেটার হচ্ছে ওই যেটা বলেছিলাম 180 ফুট ইন্টু 108 ফুট। ওকে, এবার মহেঞ্জোদারোতে আর কি পাওয়া যায়? বৃহৎ শস্যাগার পাওয়া যায়, কিন্তু হরপ্পায় কিন্তু পাওয়া যায় 6টি সারিবদ্ধ অবস্থা শস্যাগার পাওয়া যায়। বৃহৎ স্নানাগার বলে কিন্তু মহেঞ্জোদারো হবে। হরপ্পা কোথায় আছে? হরপ্পা রয়েছে পাঞ্জাবের মন্টগোমারি জেলা বা বর্তমানে শাহিওয়ার জেলা। আর মহেঞ্জোদারো আছে পাকিস্তানের সিন্ধু লারকানা। কালীবঙ্গন কোথায় আছে? রাজস্থান। ধোলাবিরা কোথায় আছে? গুজরাট। ওকে, এবার আরেকটা তোমাদের বলে রাখি যে যদি বলে, যদি পরীক্ষা তোমাদের দিয়ে দেয় যে হরপ্পা সভ্যতার সব থেকে বৃহত্তম স্থান কোনটা, মনে রাখবে হরপ্পা সভ্যতার সব থেকে বৃহত্তম স্থান কিন্তু রাখি গ্রহী। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্য ইন্ডাস স্ক্রিপ্ট ইজ, সিন্ধুর লিপিগুলো কি ধরনের লিপি ছিল? ইন্ডাস স্ক্রিপ্ট ইজ, বলো। ওকে ওকে ওকে, যারা পিক্টোগ্রাফিক অ্যান্সার করেছে প্রত্যেকের সঠিক। ওকে, পিক্টোগ্রাফিক হচ্ছে হরপ্পা লিপি ছিল পিক্টোগ্রাফিক। এবার দেখো পিক্টোগ্রাফিক আসলে তো এটা একটা ব্যাপার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে লিপিগুলো ছিল, লিপিগুলো কিন্তু আজ পর্যন্ত আবিষ্কার করা হয়নি। কি লিপি? হরপ্পা যে লিপিগুলো ছিল এটাকে আনডিসিফার্ড, মানে লিপিগুলো আবিষ্কার করার সময় হয়নি কি ধরনের লিপি ছিল। এবং এটা কিন্তু ডান দিক থেকে বাদিকে লেখা হতো, আবার বাদিক থেকে ডান দিক, এটা বোঝা যায়, কিন্তু কি লেখা ছিল এটা কিন্তু বোঝা যায়নি, তাই এটাকে বলা হয় অজ্ঞাতনামা বা প্রমাণ পাওয়া যায়নি। নেক্সট হচ্ছে হুইচ মেটাল ওয়াজ নট নোন ইন্ডাস পিপল, একদম ইজি কোশ্চেন, বলো। বলো তবে অ্যান্সার বলো কোনটা হবে। কোনটা হবে? চলো দেখে নেবো, আয়রন হবে। ওকে, আয়রন, আয়রন হবে। এবার যদি কোশ্চেন দেয় যে মানুষের আবিষ্কার করা প্রথম ধাতু কোনটা, কি অ্যান্সার হবে? কপার। তামা হচ্ছে মানুষের আবিষ্কার প্রথম ধাতু। ওকে, নেক্সট 5 নাম্বার কোশ্চেন, লোথাল কোথায় রয়েছে? লোথাল বা সরি লোথাল সাইট কি কারণে ফেমাস? লোথাল, বলো। লোথাল ফেমাস হচ্ছে ডকইয়ার্ডের জন্য, বন্দরের জন্য। লোথাল কোথায় রয়েছে? গুজরাটে আছে। ঠিক আছে, লোথাল হচ্ছে বন্দরের জন্য ফেমাস ফেমাস। ওকে, নেক্সট 6 নাম্বার কোশ্চেন, লার্জেস্ট হরপ্পান সাইট, হরপ্পার বৃহত্তম শহর কোনটা? কোনটা হরপ্পার বৃহত্তম শহর? দেখো অ্যান্সার কিন্তু রাখিগ্রহী হবে, যেটা একটু আগে বললাম। রাখিগ্রহী হরপ্পার বৃহত্তম শহর, যেটা কোথায় রয়েছে? যেটা হরিয়ানায় আছে রাখিগ্রহী। ওকে, লোথাল কোথায়? গুজরাট। কালীবঙ্গা রাজস্থান। ধোলাবিরা হচ্ছে গুজরাটে আছে। ওকে, দেখো ধোলাবিরা হচ্ছে হরপ্পার সেকেন্ড লার্জেস্ট সিটি, সেকেন্ড। আর প্রথম বৃহত্তম হচ্ছে রাখিগ্রহী। অনেকে এটা অ্যান্সার করে হচ্ছে মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো হবে না, হরপ্পার বৃহত্তম শহর বলে রাখিগ্রহী, দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ধোলাবিরা। নেক্সট কোশ্চেন, মেইন অকুপেশন অফ ইন্ডাস পিপল, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা কি ছিল? চলো দেখে নেবো কি হবে। এগ্রিকালচার, যেখানকার মানুষের প্রধান জীবিকা ছিল এগ্রিকালচার, তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করতো, বাট প্রধান জীবিকা ছিল কিন্তু এগ্রিকালচার। নেক্সট, হরপ্পা এটা কোন যুগের মধ্যে পড়ে? এটা অ্যান্সার কি হবে? হরপ্পা কিন্তু ব্রোঞ্জ যুগের মধ্যে পড়ে, ব্রোঞ্জ যুগ। ওকে, যদি অপশনে থাকে তাম্র ব্রোঞ্জ যুগ সেটাও হবে। ঠিক আছে, হরপ্পা হচ্ছে ব্রোঞ্জ যুগ বা তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা ছিল। নেক্সট 9 নাম্বার, মোস্ট কমন মেটেরিয়াল ইউজড হরপ্পান সিল, হরপ্পার যে সিলমোর ছিল এখানে কমন কি বিষয়টা ছিল?
বলো কোনটা হবে অ্যান্সার। ওকে, অ্যান্সার কিন্তু স্টেটাইট হবে অ্যান্সার, ঠিক আছে, স্টেটাইট। তো এই ধরনের কিন্তু এই সিলমোর করা হতো, যেটা হচ্ছে অনেকটা হার্ড ছিল, ঠিক আছে, অনেকটা হার্ড এবং ডিউরেবল ছিল কিন্তু এই স্টেটাইট জাতীয় হরপ্পান সিলমোর। দ্য স্ক্রিপ্ট অফ হরপ্পান কি ধরনের স্ক্রিপ্ট ছিল, মানে সরি, স্ক্রিপ্ট অফ হরপ্পান কি কিভাবে লেখা হতো এটাকে? দেখো এটাকে কিন্তু লেখা হতো রাইট টু লেফট। দেখো বোস্টো ফার্ডেন বললে হতো, কিন্তু বোথ ডিরেকশন বলা, যদি অপশন আছে শুধু বোস্টো ফার্ডেন ঠিক আছে, এটা কিন্তু রাইট থেকে লেফট লেখা হতো, আবার লেফট থেকে রাইট লেখা হতো। এটা হচ্ছে হরপ্পান সভ্যতার বোস্টো ফার্ডেন টাইপ ছিল। ওকে, তো জাস্ট আমরা কয়েকটা সাধারণ, মানে একদম সাধারণ মানের এমসিকিউ আলোচনা করলাম। মেন্সে বা প্রিলিমসে অনেক ডেপথ থেকে কোশ্চেন থাকে, ঠিক আছে, যেহেতু প্রথম ক্লাস একটা ডেমো ক্লাস, তাই কিন্তু একদম বেসিক এমসিকিউ আলোচনা করলাম, ঠিক আছে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তো এরপরে একদম ব্যাচে একদম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে। ক্লাসের পর তোমরা এরকম বাংলা এবং ইংরাজি দুটো ভাষায় নোটস পেয়ে যাবে। আজকে ক্লাসের নোটে তোমরা দেখবে কিরকম নোটস, ঠিক আছে। তো আশা করি তোমাদের আবার ক্লাসটা ভালো লেগেছে এবং তোমার সাথে দেখা হবে, আবার ব্যাচে ক্লাস দেখা হচ্ছে, ঠিক আছে। ক্লাসটা এখানেই এন্ড করছি। ক্লাসটা সবাই ভালো দেখো, আবার দেখা হবে। গুড নাইট। স্যার ক্লাস হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, আর আমি সাথে সাথে কোডটাও শেয়ার করে দিচ্ছি এখনই। একটু আমাকে একটা মিনিট টাইম দাও জাস্ট। আমি একটা লিংক শেয়ার, মানে তোমরা অ্যাকচুয়ালি যে ফেসবুকের যে পোস্ট দেখে ধরো এই ক্লাস করছো বা গ্রুপে এসছো, আমি তোমাদের সেই গ্রুপে ওই পোস্টের লিঙ্কটা একটু শেয়ার করছি। যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, মানে তাহলে কি পোস্টের রিচটা একটু বাড়বে। এই মানে আবারও বলছি, ফিডব্যাক শেয়ার করতে বলেছি। আমি একবারও বলছি না যে ভালো ভালো লেখো, একটু ভালো বলে দাও, ভালো লেখো, একবারও বলছি না। তোমার যদি মনে হয় তোমার ভালো লাগেনি বা তুমি এখান থেকে কোনো ভ্যালু পাচ্ছ না, আমি বলবো সোজা তুমি সেটাই লিখে দাও যে আমার শুধু শুধু সময় নষ্ট হয়েছে, আর কোনো কিছু না। আলটিমেট এখান থেকে আমার ভালো পাওয়ার কোনো কিছু নেই। আমি তোমাকে দ্বিতীয়বার কারণ জিজ্ঞাসা করবো না যে কেন বললে। আমি একটু গ্রুপে দেখো লিঙ্কটা শেয়ার করে দিয়েছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপে দেখো লিঙ্কটা শেয়ার করে দিয়েছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। লিঙ্কটা গ্রুপে দেওয়া আছে, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আমি 2 মিনিটের বেশি টাইম নেবো না, তারপর আমি গ্রুপটা বন্ধ করে দেবো, মানে লিঙ্কটা বন্ধ করে দিচ্ছি। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, মানে এই ফেসবুকের পোস্ট দেখেই তোমরা এসছিলে, এবার সেখান থেকে যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। এটা সবার কাছে রিকোয়েস্ট রইল, একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো। লিঙ্কটা দেখো গ্রুপে দেওয়া আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো গ্রুপে লিঙ্কটা শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। 2 মিনিটের বেশি সময় নিচ্ছে না। আমি এখান থেকে এটা ওপেন করে দিচ্ছি, যেখান থেকে সিক্রেট কোড পাওয়া যাবে। এটা ফার্স্ট পেজ, সেকেন্ড পেজে সিক্রেট কোডটা রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। ভাই আমি হেল্প পারি, ভালো এই ব্যাপারগুলো করতে পারি না। আয়ুষ দাস ওসবের জন্য বিরাট বিরাট মহামন্ড মার্কেটে রয়েছে। গ্রুপে কতজন আছে আর কতজন ক্লাস করছে? গ্রুপে কতজন আছে আর কতজন ক্লাস করছে? কেন আমি ভালো ভালো লোকগুলোকে ডিস্টার্ব করব গ্রুপের মধ্যে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস দিয়ে, তাই না? আমি বলবো যে তুমি প্লিজ আমাকে এই ভালো ভালো সাজেশন দেবে না। কেন শুধু শুধু নিজের সাজেশন গুলোকে নষ্ট করছে এভাবে দিয়ে, এখানে ওখানে দিয়ে সাজেশন গুলো নষ্ট করো না। একটু যদি একটা দুটো সেন্টেন্সে ফিডব্যাক শেয়ার করো, মানে যেটুকু বললাম সেটুকু তো মনে হলো কাজে লাগলো না।
এটা খুব স্বাভাবিক, এর মধ্যে অস্বাভাবিক কোনো কিছু নেই। আমি বলবো একটু ওয়েট করে যাও ভাই, বাকি সবকিছু বলছি, কিন্তু প্লিজ সাজেশন দিও না। একটু যদি একটা দুটো পারো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো। থ্যাংক ইউ যারা ফিডব্যাক শেয়ার করলে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে একটু ফিডব্যাক শেয়ার করো, মানে যাতে করে অন্তত বোঝা যায় বা কিছু। একটু যদি একটা দুটো সেন্টেন্সে একটু যদি ফিডব্যাক শেয়ার করো, এই যা, আর অন্য কোনো কিছু না। আমি চাই না গ্রুপে যারা ভদ্রলোক রয়েছে তাদেরকে শুধু শুধু ডিস্টার্ব করতে, একদম চাই না। তারা শান্তিপ্রিয় মানুষ গ্রুপে রয়েছে, কেন আমি তাদেরকে শুধু শুধু শীতকালে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস পাঠিয়ে ডিস্টার্ব করবো? আমি কাউকে ভালো না করতে পারি, খারাপ করবো কেন? তাই না? আর আমাকে তুমি দয়া করে এই সমস্ত ভালো ভালো সাজেশন দেবে না, এই ভালো ব্যাপারটা আমার সাথে একদমই যায় না। এই যা যা সাজেশন দিয়ে দিয়েছো, এগুলোর জন্য মহামানব মার্কেটে রয়েছে, ওদেরকে ভালো ভালো সাজেশন দেবে, ওরা কাজে লাগাবে, দেখবে। আমাকে ভুলেও আর সাজেশন দেবে না। চলুন কোডটায় চলে যাচ্ছি। যারা ফিডব্যাক শেয়ার করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা ফিডব্যাক শেয়ার করলে। নেক্সট আমি কোডে চলে আসছি। আর আর একটা কোশ্চেন করব, যে কোশ্চেনটা রেগুলার তোমাদের এতে থাকবে, মানে এই কোশ্চেনটা রেগুলার করবো। কোশ্চেনটা আমি করে নিই, তারপরে ফিডব্যাকে যাচ্ছি। কোশ্চেনটা হচ্ছে এটাই। আমি জানি আজকে অনেকটা সময় তোমাদের গেছে, 7টা থেকে কন্টিনিউ এই পর্যন্ত। এবার সেটাও আমি জানি না সেটা কতটা কি কাজে লাগলো, কারণ হতে পারে অনেকের যে এই মোবাইলে নেট চলে যাওয়ার অর্থ অনেকটা ক্ষতি হয়ে যায়, এটাও ঠিক। এটা ধরো 1 নম্বর গ্রাফ, এটা 2 নম্বর গ্রাফ, এটা 3 নম্বর গ্রাফ। এটা বলতে চাইছি, প্রথম গ্রাফটা ওইটাই বলতে চাইছি যে তুমি প্রায় 2.5 ঘন্টা, প্রায় না 2.5 ঘন্টা হয়ে গেছে, 2.5 ঘন্টা ধরো গ্রুপ ক্লাসে রয়েছে। তো 2.5 ঘন্টা ক্লাস করার পর তোমার মধ্যে কোনো মানে ইমপ্রুভমেন্ট আসেনি, মানে তুমি 2.5 ঘন্টা আগেও যেখানে ছিলে এখনো সেখানে দাঁড়িয়ে আছো, কোনো রকম কোনো প্রোগ্রেস তোমার মধ্যে আসেনি। এটা হচ্ছে 1 নম্বর গ্রাফ। 2 নম্বর গ্রাফ, প্রোগ্রেস তো দূরের কথা, আরো ডিটোরিয়েট করেছে, মানে ডিমোটিভেট হয়ে গেছো, মানে তুমি যা জানতে এখন আরো তার থেকে কম জানা শুরু করেছো, তোমার মধ্যে মোটিভেশন নষ্ট হয়ে গেছে। তাহলে তুমি বলবে তোমার 2 নম্বর গ্রাফ। আর 3 নম্বর গ্রাফ হচ্ছে গ্রাজুয়ালি হলেও তোমার মধ্যে কিছু না কিছু পরিবর্তন এসছে, তুমি কিছুটা কনফিডেন্স পেয়েছো, মোটিভেশন পেয়েছো, কিছু না কিছু জেনেছো, শিখেছো, বা কিছু না কিছু এনকারেজমেন্ট তুমি পেয়েছো। আমি জানতে চাইছি তুমি কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, এটাই কোশ্চেন, যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। সবাই অ্যান্সার দেওয়ার দরকার নেই। তুমি জানো যে ডব্লিউবিসিএস এ কতগুলো ভ্যাকান্সি থাকে আর কতজন পরীক্ষা দেয়, রেশিও করলে বুঝতে পারবে যে কত ইস্টু কততে চাকরি পাচ্ছে। তাই বলবো সবার আনসার দেওয়ার দরকার নেই। এমন নয় যে তুমি এখান থেকে আনসার দিয়ে দিলে বিরাট কিছু হয়ে যাবে, সবার আনসার দেওয়ার দরকার নেই যদিও। নেক্সট যেটা বলার, যে লেগে থাকো, আবারও বলছি একটা কথা, এই সেন্টেন্সটা মাথায় রেখে দেবে, যে তুমি নিজে থেকে কখনো কোনো অজুহাত দেবে না। মানে এটা আমাদের সবার ক্ষেত্রে রয়েছে, সবার ক্ষেত্রে। আমি একটু বললে বুঝতে পারবে, যে ধরে নাও এরকম ব্যাপারটা, স্যার আমার বাবা খুব গরিব, আমাকে চাকরি করতে হয়, আমার সংসার রয়েছে, আমার দুটো বাচ্চা রয়েছে, আমার বাবা নেই ছোটবেলা থেকে, আমাকে কাজ করে খেতে হয়। এই কথাগুলো আমি যদি বলি, তাহলে আমি বলবো এগুলো একটা ফালতু লজিক, নিজেকে শেষ করার জন্য যথেষ্ট লজিক, নিজেকে ধ্বংস করে দেওয়ার জন্য সব থেকে বেস্ট লজিক এটা। মনে রেখো, ডব্লিউবিসিএস কেন, যে কোনো পরীক্ষাতে ওই এসসি এসটি ওবিসি ছাড়া অন্য কোনো কোটা নেই। আমার দুটো বাচ্চা রয়েছে তার জন্য একটা ক্যাটাগরি, স্যার আমার ছোটবেলা থেকে বাবা নেই তার জন্য একটা আলাদা ক্যাটাগরি, আমি অঙ্ক জানি না, আমি ইংলিশ জানি না, তার জন্য আলাদা ক্যাটাগরি, আমি তোমার ইয়ে জানি না, কি বলে, আমার চাকরি করতে হয়, আমি সময় পাই না পড়ার, তার জন্য আছে নাকি এরকম কোনো কিছু? নিজেকে এই ধরনের সান্ত্বনা দেবে না, আর কখনো দেবে না। ও তোমার যদি কোথাও দুর্বলতা থেকে থাকে তার জন্য একা তুমি দায়ী, আঙুল আর এইভাবে নয়, এইভাবে তুলবে।
দেখবে প্রবলেম একবারে অনেকটা সলভ হয়ে গেছে। একটা পুরো প্রবলেমের 40% প্রবলেম সলিউশন ওইখানে হয়ে গেছে, যখন তুমি আঙুলটা এইভাবে না তুলে এইভাবে তোলার চেষ্টা করবে। তাই এখন থেকে আঙুল এইভাবে, তার জন্য তুমি তাই। আর তার জন্য যা যা কিছু করার দরকার, যা যা কিছু প্রিকশন নেওয়া দরকার, যেরকম কিছু সলিউশন দরকার, সেগুলোকে তুমি সলভ করো, তার জন্য কেউ দায়ী না। তাই আজকে থেকে এরকম টাইপের কোনো অজুহাত দেখাবে না। নেক্সট যেটা বলবো, যে তোমার পরিচয় যাই হোক না কেন, তুমি যেই হও না কেন, যখন ব্যাট হাতে মাঠে নামবে তখন তোমার পরিচয় তুমি একজন ব্যাটসম্যান। যখন তুমি ব্যাট হাতে মাঠে নামবে, যখন তুমি ফর্ম ফিল আপ করছো পরীক্ষা দেওয়ার জন্য, যখন তুমি ব্যাট হাতে মাঠে নামছো তখন তুমি একজন ব্যাটসম্যান। একবার যখন ব্যাট হাতে মাঠে নেমেছো, তাহলে এটা ভাববে না বোলার কে, কে বল করছে, আম্পায়ার কেমন, পিচ কেমন, উইকেট কেমন, ফিল্ডিং কেমন সাজিয়েছে, অডিয়েন্স কেমন, ওয়েদার কেমন, বিন্দু মাত্র সেদিকে কোন রকম কনসেন্ট্রেট করবে না। কনসেন্ট্রেট করবে তোমার রান, তোমার উইকেট, তোমার পারফরমেন্সের উপর, অন্য কোনো কিছু না। শুধুমাত্র উইকেট বাঁচিয়ে টিকে থাকো। তুমি এটা ভাবার দরকার নেই যে 6 বল হয়ে গেল, করান আসলো, কাউন্ট করার দরকার নেই। 6 বল হয়ে যাক, মেডেন যাক, 2 ওভার, 5 ওভার, 10 ওভার মেডেন যাক, 60 বলে 6 রান হয়েছে, কোনো অসুবিধা নেই। শুধু উইকেট বাঁচিয়ে টিকে থাকো ক্রিজে। 2024-এর WBCS হবে না, 2025-এর WBCS হবে। কিন্তু যখন তুমি ব্যাট হাতে মাঠে নামছো, তখন সমস্ত কিছু ভুলে যাও। তুমি তখন একজন ব্যাটসম্যান। রান করা তোমার টার্গেট, উইকেট বাঁচিয়ে রান করা, পারফরমেন্স টিকে থাকা, এটাই তোমার টার্গেট, অন্য কোনো কিছু না। বোলার, আম্পায়ার, তোমার ফিল্ডিং, অডিয়েন্স, পিচ, ওয়েদার কোনো কিছু দেখো না। রান আসবে। 60 বলে 6 রান তো 100 বলে 10 রান, দেখবে ওটাই যখন 200 বল হয়ে যাচ্ছে, দেখবে 100 রান হয়ে গেছে। 300 বল, দেখবে 250 রান হয়ে গেছে। শুধু টিকে থাকো, রান আসবে। যদি এই বিশ্বাসগুলো রাখতে পারো, এই ফিল্ডে কামড়ে পড়ে থাকো। আর যদি না রাখতে পারো, সোজা বেরিয়ে যাও। তুমি কিন্তু 700 বছর বাঁচবে না, লাইফ নষ্ট হয়ে যাবে, তারপর আফসোস করতে হবে। আমাদের মধ্যে যত রকমের ফিলিংস কাজ করে, রাগ, হিংসা, ঘৃণা, ভয়, স্বার্থ, প্রেম, ভালোবাসা, সমস্ত কিছু অন্যের উপর চাপানো যায়, অন্যের উপর দেখানো যায়, অন্যের উপর হয়। একমাত্র আফসোস যা অন্যের উপর করা যায় না, নিজের উপর হয়। একমাত্র আফসোস নিজের উপর হয়। তাই এই ভুল কখনো করো না, যে 4-5 বছর ধরে এমনি রগড়ালে, ভুল পথে গেলে, তারপরে বুঝতে পারলে 4 বছর পরে গিয়ে আমার ওটা করা উচিত হয়নি। তাহলে তোমার মতো বোকা গর্ধব এ দুনিয়ায় আর দ্বিতীয়টা নেই। তোমার থেকে গাধা অনেক বুদ্ধিমান। তাই এই ভুল দ্বিতীয়বার করো না। একবার যদি গামছা পরে জলে নেমেছো, তার জলের গভীরতা মেপে তারপর তুমি উঠবে। তার জন্য যা যা করা দরকার তাই তুমি করবে। কোর্টে চলে গেলাম, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, কোন রকম ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। শুধুমাত্র আবার বলছে টাইপ করে পাঠাবে, এমন না যে আমি তোমাকে গরুর রচনা লিখতে দেবো। তাই আবার বলছি টাইপ করে পাঠাবে, শুধুমাত্র কোড হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার নিচে রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, কোড নিচে রয়েছে, কোন নাম্বারে পাঠাবে। আর সিক্রেট কোড কিন্তু প্রতিবার পাল্টাবে, কারণ এখনো পর্যন্ত আমি শেয়ার করিনি, তাই ওটা সিক্রেট বলছি। যেই শেয়ার করে দেব তখন কিন্তু আর সিক্রেট বলে কিছু থাকবে না। তাই এটা কিন্তু প্রতিবার পাল্টে যাবে। কোড হচ্ছে এটা, যেটা হাইলাইট করা রয়েছে, এটাই হচ্ছে কোড। স্মার্ট হার্ডওয়ার্ক। প্রতিদিন এরকম কোড তো বটে, এটা তো কোড নিশ্চয়ই, এটাই কোড, এটা দিয়ে তুমি রেকর্ডিং ক্লাস PDF নোটস পাবে। কিন্তু তারপরেও দেখো আমি তোমার মধ্যে কি পুশ করতে চলেছি। স্মার্ট হার্ডওয়ার্ক, এটা আজকের কোড। নাম্বারটা এটা 6291515880, 6291515880। কোডের পাঠাবে এই নাম্বার, এই নাম্বার বাদ দিয়ে অন্য কোনো নাম্বারে পাঠাবে না। এই নাম্বারটা তোমার গ্রুপেও নেই, মনে রেখো, এই নাম্বারটা কিন্তু তোমার গ্রুপে নেই। তাই খেয়াল করবে, শুধুমাত্র এই নাম্বারে পাঠাবে, অন্য কোনো নাম্বারে পাঠাবে না, অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে না, তাহলে তোমার কাছে যাবে না। শুধুমাত্র এইটুকু টাইপ করে পাঠাও, শুধুমাত্র এইটুকু টাইপ করে পাঠাও। কি পাঠাবে? যে স্মার্ট হার্ডওয়ার্ক, শুধুমাত্র এইটুকু টাইপ করে পাঠাও, আর অন্য কোনো কিছু পাঠাবে না। হতে পারে আজ রাত্রে পাঠাতে পারলাম না, কাল সকালে, নাহলে কাল দুপুরে, কিন্তু তোমার কাছে যাবেই। আমি বলবো শুধু কোড বাদ দিয়ে অন্য কোনো কিছু পাঠাবে না, কোনো এক্সট্রা মেসেজ করবে না। দয়া করে তুমি আমার দায়বদ্ধতা মনে করাবে না। আমি আমার কাজ সম্পর্কে, আমার দায়িত্ব
দায়িত্ব সম্পর্কে যথেষ্ট দায়বদ্ধ, কোনো মনে করানোর দরকার নেই। হয়তো 2 ঘন্টা লেট হতে পারে, যেহেতু আমাকে সমস্ত কিছু একা হাতে করতে হয়, 2 ঘন্টা লেট হতে পারে, 4 ঘন্টা লেট হতে পারে, কিন্তু কমিটমেন্ট মানে কমিটমেন্ট। তোমার বাড়ির ঘড়ি ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে, ঘড়ি হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে, না আমি যা বলবো তাই হবে। 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা লেট হবে, রাত্রের জায়গায় কালকে সকালে যাবে, দুপুরে যাবে, কিন্তু যাবেই তোমার কাছে। তাই বারবার বলবো, কোনো এক্সট্রা মেসেজ করবে না, কোনো এক্সট্রা মেসেজ না, শুধুমাত্র কোড পাঠিয়ে রেখে দাও, তোমার কাছে যাবেই। এবং কোড মানে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস পাঠানোর পর আমি গ্রুপে ইনফর্ম করে দেবো, গ্রুপের মধ্যে ইনফর্ম করে দেবো যে যারা সিক্রেট কোড পাঠিয়েছিলে তাদেরকে রেকর্ডিং পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি নিজে তোমাকে মানে গ্রুপে মেসেজ করে দেবো, তুমি জানতে পারবে হ্যাঁ গ্রুপে মেসেজ করে দিয়েছে, মানে আমাদের কাছে রেকর্ডিং ক্লাস চলে এসছে। তাই বলবো কোনো এক্সট্রা মেসেজ করার দরকার নেই। আগামীকাল বায়ো সায়েন্স ক্লাস থাকবে, আবারও বলছি সাবজেক্ট ওয়াইজ এক্সট্রা মানে এক্সপার্ট ফ্যাকাল্টি থাকবে। আমাদের কোনো ফ্যাকাল্টি ডব্লিউবিসিএস নয়, মানে আমাদের কেউ পড়া এরকম তারা কেউ ডব্লিউবিসিএস অফিসার না। আমি এটা বিশ্বাস করি যে যে মানে যে বাড়ি তৈরি করে আর যে বাড়ি তৈরি করাই, এই দুটো লোকের প্রফেশন ডিফারেন্ট হয়। যে বাড়ি তৈরি করে আর যে বাড়ি তৈরি করাই, এই দুটো লোকের ডিফারেন্ট প্রফেশন হয়। আমি লোক দেখানোতে বিশ্বাস করি না, কারণ যে ছেলেটা বা মেয়েটা প্রচুর পরিশ্রম করে ডব্লিউবিসিএস পেয়েছে, নো ডাউট সেখানে কোনো কোশ্চেন মার্ক নেই, কিন্তু ওই ছেলেটা বা মেয়েটা সব সাবজেক্ট এক্সপার্ট নয়। ওই ছেলেটা বা মেয়েটা তোমার সঙ্গে যদি পরের বছর পরীক্ষায় বসে ওই রেজাল্টও করতে পারবে না। হ্যাঁ, এখান থেকে অনেকগুলো কন্ট্রাডিকশন চলে আসে, এটা ঠিক, কিন্তু সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি না না এটাতে কোনো অসুবিধা নেই। এসআইআর লেখাটা বড় হাতের অক্ষরে পাঠিয়ে দিয়েছি, সেটাতে কোনো অসুবিধা নেই। ও আচ্ছা আচ্ছা, স্যার লেখাটা বড় হাতে, হ্যাঁ কোনো অসুবিধা নেই, বড় হাতের ছোট হাতের মেজো হাতের কোনো অসুবিধা নেই, তুমি যে কোনো হাতে লিখে পাঠাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, পাঠিয়ে রাখো। আর যেটা বলছিলাম যে আমাদের যারা পড়ায় তারা সাবজেক্ট এক্সপার্ট ফ্যাকাল্টি, মানে আজকে যেরকম মনে হলো কালকেও একই রকম, মানে তোমার কালকেও ক্লাস মনে হবে, মানে আমি ধরো অ্যাজাম্পশন করে রাখলাম, ঠিক না ভুল তুমি বলবে, কালকেও ক্লাস করার পর তো মনে হবে হ্যাঁ বায়ো সায়েন্স আমি অনেক পড়েছি, কারণ বায়ো সায়েন্স অনেকের ফেভারিট সাবজেক্ট, সে তুমি আর্টস নিয়ে পড়ো কি সায়েন্স নিয়ে পড়ো, সবার বায়ো সায়েন্স সবার কাছে খুব ফেভারিট যা সাবজেক্ট, সবার পছন্দের সাবজেক্ট। কিন্তু কালকে ক্লাস করার পর মনে হবে আমাকে কেউ এইভাবে বায়ো সায়েন্স পড়ায়নি, এরকম একটা ফ্লেভার তোমার মধ্যে আসবে। এবার এটা আমার অ্যাজাম্পশন থাকলো, কালকে ক্লাস করার পর আমি তোমার থেকে জেনে নেবো যে হ্যাঁ আমি কতটা সত্যি বললাম না মিথ্যে বললাম, তো আমি কালকে ক্লাস করার পর তোমার থেকে জেনে নেবো। আমি দেখো দুটো গ্রুপ একটু ওপেন করে দিচ্ছি, তোমরা যদি একটু ফিডব্যাক শেয়ার করো, মানে এটা বাড়তি তোমাদের থেকে চাওয়া থাকলো, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওপেন আছে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওপেন করে দিয়েছি, ওই গ্রুপে তোমরা চাইলে ফিডব্যাক শেয়ার করতে পারো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে শেয়ার করো, কারণ যারা শীত ঘুমে রয়েছে তারা অন্তত জাগতে পারবে, এই যা যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আর সবসময় বলবো কোঅপারেট করো, একটু ধৈর্য রাখো, তাড়াহুড়ো করো না। তুমি চাইলে কোনো কিছু একদিনে করতে পারবে না, আজ পর্যন্ত তুমি একদিনে কোনো কিছু করতে পারোনি, তাই একদিনে করার চেষ্টা করো না, ধাপে ধাপে করো, রেগুলারিটি মেনটেন করো। আর সব সময় যাই কিছু করো না কেন হার্ড ওয়ার্ক তো করতেই হবে, তার কোনো বিকল্প নেই, কিন্তু তার মধ্যে স্মার্টনেস রাখো। সব সময় দেখো যে এটা তো আমি এই ওয়েতে করছি, এর কোনো অপোজিট বা অন্য কোনো অল্টারনেটিভ ওয়ে আছে কিনা, ডেফিনেটলি কিছু না কিছু পাওয়া যাবে। দেখো সেখান থেকে স্মার্টনেস কিছু খুঁজে পাওয়া যাচ্ছে কিনা, মানে এগুলোতে তোমার ইন্টেলিজেন্সই বাড়বে। এমন না যে ওই পার্টিকুলার ওয়েটা খুঁজে পেলে মানে ওখানে কিছু হলো, তোমার এই হ্যাবিটটা যদি তৈরি করতে পারো, পরবর্তীতে যে কোনো কিছুতে তুমি বের করতে পারবে, এটা ভীষণভাবে জরুরি। মানে যারা আমার তো প্রত্যেকের 24 ঘন্টা সময়, সে আমি হই তুমি হও বা আমাদের থেকে যারা বিরাট বড় বড় সেলিব্রিটি যাদেরকে আমরা শুধুমাত্র নামে চিনি, প্রত্যেকের তো 24 ঘন্টা সময়, তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য কিন্তু এই জায়গাগুলোতে। আবারও বলছি, ক্যান্সার বলে কোনো রোগ হয় না, শুনতে কেমন লাগলো না? মনে হলো না ভুল বললাম? ক্যান্সার বলে কোনো রোগ হয় না, কি ভুল বলেছি তো বলো? একদম কিন্তু সিরিয়াসলি দেখো ভুল বলেছি, ক্যান্সার বলে কোনো রোগ হয় না, হ্যাঁ ক্যান্সার বলে কোনো রোগ হয় না। রোগ হয় জ্বর, সর্দি কাশি, মাথা ব্যথা, বমি বমি ভাব, পেটে ব্যথা, রাত্রেবেলা শুয়ে ঘুম হচ্ছে না, এই পাশ ওপাশ করছি, খিদে হয় না, দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, বুকে ব্যথা, সারা বছর সর্দি লেগে রয়েছে, তুমি এগুলোকে যখন প্রপারলি ইগনোর করছো,
আর এগুলোই তোমার কাছে একদিন ক্যান্সার হিসেবে ধরা দিচ্ছে। আরো একবার বলছি, ক্যান্সার কোনো রোগ না, ক্যান্সার বলে কোনো রোগ হয় না। তোমার এই যত এগুলোকে অবহেলা করবে, কারণ আমরা সবাই দৌড়াতে গেলে তুমি পড়বেই, দৌড়াতে গেলে তুমি হোঁচট খেয়ে পড়বেই, হোঁচট খেয়ে যখন পড়বে তোমার পায়ের নখ উল্টাবে, হাঁটুর ছাল উঠে যাবে, এর মধ্যে ভুল কোনো কিছু নেই। কিন্তু ওইখানেই যদি তুমি শুয়ে পড়ে থাকো যে নখ উল্টে গেছে আর আমি দৌড়াবো না, তাহলে তুমি শেষ হয়ে গেলে। ওই দিন থেকে তোমার ধ্বংসের সূচনা, ওই দিন থেকে তোমার ফার্স্ট দিন কাউন্ট হচ্ছে। ধ্বংস 1 ডে, ধ্বংস 2nd ডে, ধ্বংস 3rd ডে কাউন্ট হচ্ছে। ভেবে দেখো, সব দায়িত্ব তোমার, তোমার লাইফের, তুমি একমাত্র আর্কিটেকচার। তুমি এটা দিয়ে মা দুর্গার প্রতিমা বানাবে, না পুতুল বানাবে, না ওই তোমার মতো করে কোনো কিছু একটা বানাবে। আমার বললাম না, ফোন নাম্বারটা আর একবার দিন, যেখানে SMS করবো। আবার কালকে দেখে নিও ভাই, 6291515880, 6291515880। আর আমি জানি না, আগের যে পার্টটা ওটাতে আমি অনেকটা এক্সট্রা মানে সময় নিয়েছি যদিও, আর খুব ফাস্ট গেছিলাম কারণ শেষ করতে হতো। তো যদিও আমি পুরোটা শেষ করতে পারিনি, এখনো বললাম 4টে স্টেপ বাকি রয়েছে। আগামী দিনগুলোতে ক্লাসগুলো সব 9:30তে শেষ হবে, 8টা শুরু হচ্ছে, 9:30 শেষ হচ্ছে। তো 9:30টার পর তোমরা যদি আমাকে পারমিশন দাও, তোমরা যদি আমাকে অ্যালাউ করো, তাহলে ডেফিনেটলি আমি আমার আরো কিছু কথাবার্তা সেখানে শেয়ার করব, যেগুলো বলা হয়নি, বলা বাকি রয়েছে, বা যেগুলো বলার দরকার রয়েছে। তোমরা যদি অবশ্যই পারমিশন দাও, তোমাদের পারমিশন নিয়ে আমি বলছি, যদি দাও তবে আমি আমার বাকি জায়গাগুলো বা বাকি কথাগুলো শেয়ার করতে পারি। আমার দিক থেকে বলা বক্তব্য সব শেষ। আশা করি কোনো কিছু বিফলে যায়নি। 2.5 ঘন্টা, 2.25 ঘন্টারও বেশি সময়, আশা করি বিফলে যায়নি। মানে এটা আমার অ্যাজাম্পশন, তোমরাই ভালো বলতে পারবে। থ্যাংক ইউ সবাইকে। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হবে বায়ো সায়েন্স ক্লাসে, মিস করবে না। আবারও বলছি, সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে, কোনো একজন ফ্যাকাল্টি একের বেশি সাবজেক্ট পড়াবেন না, প্রত্যেকটা সাবজেক্ট তার জন্য আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হবে বায়ো সায়েন্স ক্লাসে। সবাই খুব ভালো থেকো। অনার্স ফার্স্ট সেমিস্টারে পড়ছি, আমি তো বলেছি এগুলো নিয়ে, তাই না? মানে আমি এগুলো এমন নয় যে এই জায়গাগুলো কভার করি না, আমি দেখবে যতটা সম্ভব আমার দিক থেকে। তারপরেও বলছি সবটা কভার হয়নি, কিছু বাকি রয়ে গেছে। আমি এইগুলো নিয়ে কভার করেছি, যে গ্রাজুয়েশন করছো বা কি করছো, কি করা উচিত, এগুলো নিয়ে আমি বলেছি। একটু রেকর্ডিংটা শুনে নেবে, ওখান থেকে সবকিছু পেয়ে যাবে। ঠিক আছে, অনেক কিছু পেয়ে যাবে, আমি বিশ্বাস যে হ্যাঁ ডেফিনেটলি কিছু না কিছু পাবে। থ্যাংক ইউ সো মাচ। আমি বলবো যে লেগে থাকো, এর অন্য কোনো বিকল্প নেই। মানে এটাই একমাত্র উপায়, এটাই একমাত্র পথ, এর আর অন্য কোনো উপায় নেই। তুমি শুধু নিজের টার্গেটের জায়গাটা ফিক্স রাখো। মানে যেভাবে বললাম যে 35 ঘন্টা তোমাকে সময় দিতে হবে, আদারওয়াইজ তুমি ফেল করেছো। মানে এটা দেখবে, এটা যখন তুমি বারবার বলবে, নিজের থেকে এরকম মনে হবে যে হ্যাঁ এবার আমার কিছু করা উচিত, এবার আমার কিছু হওয়া উচিত, এই ব্যাপারগুলো। তো এই ব্যাপারগুলোকে একটু মাথায় রেখে দিও, ঠিক আছে? এই ব্যাপারগুলোকে একটু মাথায় রেখে দিও। থ্যাংক ইউ সবাইকে। চলো আমি এই পর্যন্ত রাখলাম। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হবে। গুড নাইট।